মিসেস মোহনা আনিয়া ও আরিয়ানকে একসঙ্গে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। তারপর গিয়েছিলেন রান্নাঘরে। রান্নার প্রস্তুতি নিচ্ছেন ব্যস্তভাবে, কারণ আজকের খাবার হতে হবে একটু স্পেশাল। বাড়ির সবাই একসঙ্গে খাবে, এই চিন্তাতেই তার মুখে প্রশান্তির ছাপ। এটাই ছিল সোহিনীর সুযোগ। মিসেস মোহনা যখন রান্নায় ব্যস্ত তখনই নিজের কাজটা সেরে নিয়েছে সে, তাই কেউ কিছুই টের পায়নি। তবু কিছু একটা যেন মনের ভেতর কাটার মতো বিঁধে আছে। চারিপাশে ভালোভাবে দেখে নিল সে, কেউ আছে কিনা, কেউ তার উপর নজর রাখছে কিনা। কিছুই সন্দেহজনক মনে হলো না। নিশ্চিন্ত হয়ে নিঃশব্দে উপরে নিজের রুমে চলে গেল সে। কিছুই ঘটেনি, যেন সব কিছু একদম স্বাভাবিক। 5 মিনিট পর আবরার আর আতিয়া বাড়িতে ফিরল। আবরারের শরীর যেন ক্লান্তিতে ভেঙে পড়েছে, চোখে মুখে অবসাদের ছাপ। চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো সে, মাথায় হাজারো চিন্তার ভার। অন্যদিকে আতিয়া ঘরে ঢুকে পরিচিত কণ্ঠে ডাক দিল, দাদিজান, ও দাদিজান, তুমি কোথায়? মিসেস মোহনা শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছতে মুছতে ড্রয়িং রুমে এলেন। তার চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও ঠোঁটের করে এক চিলতে মমতা মাখা হাসি। এই তো দাদুমণি, আমি রান্নাঘরে ছিলাম, কি হয়েছে? আতিয়া তাড়াতাড়ি বলল, আমার প্রিন্সেস কোথায়? মিসেস মোহনা হাসলেন, যেন আতিয়ার উদ্বিগ্নতা বুঝতে পারলেন। হাত উঁচিয়ে ইশারা করে বললেন, ওরা দোলনায় ঘুমাচ্ছে, এখন ওঠেনি। আতিয়ার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। ক্লান্ত মন একটু প্রশান্তি পেল। সে ধীরে ধীরে দোলনার দিকে এগিয়ে গেল, প্রিয় সন্তানদের একবার দেখতে। অন্যদিকে সোহিনী দরজার ওপাশ থেকে পুরো দৃশ্যটা শুনছিল। ঠোঁটের কোণে এক চিলতে বিকৃত হাসি ফুটে উঠল তার। যা করার করে ফেলেছি, এবার শুধু দেখার পালা। আতিয়া হাসি মুখে এগিয়ে গেল সোফার পাশে থাকা দোলনার দিকে। তার হৃদয় খুশিতে নেচে উঠল, কারণ একটু পরেই সে তার 2 সোনামণিকে কোলে নিতে পারবে। কিন্তু দোলনার কাছে যেতেই তার মুখের হাসি মিলিয়ে গেল। চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল, তার ভ্রু কুঁচকে গেল। এখানে তো শুধু আনিয়া ঘুমিয়ে আছে, আরিয়ান কোথায়? আতিয়ার বুকের ভেতর ধক করে উঠল, মনে হলো কেউ তার হৃৎপিণ্ড চেপে ধরেছে। দ্রুত চারিপাশে তাকালো, কিন্তু কোথাও আরিয়ানের দেখা নেই। গলা শুকিয়ে গেল তার, হাত পা ঠান্ডা হয়ে এলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কাপা কণ্ঠে সে মিসেস মোহনাকে জিজ্ঞাসা করল, দাদিজান, আমার আরিয়ান কোথায়? আতিয়ার এই বিচলিত কণ্ঠস্বর শুনে মিসেস মোহনাও থমকে গেলেন। তার হাসি মাখা মুখ মুহূর্তের মধ্যেই ম্লান হয়ে গেল। তিনি দ্রুত আতিয়ার পাশে এসে দাঁড়ালেন। দোলনার দিকে তাকাতেই তার ভেতরটা কেঁপে উঠল। সত্যি তো, আনিয়া এখানে ঘুমিয়ে আছে, কিন্তু আরিয়ান নেই। মিসেস মোহনা হতভম্ব হয়ে বললেন, আমি তো দুজনকেই এখানে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম দাদুমণি, ওরা তো সারাদিনের মতোই চুপচাপ ঘুমিয়েছিল, আমি তো কোনো শব্দও শুনিনি। আতিয়ার মাথা ঘুরতে লাগলো। চারিপাশের সবকিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। চোখের সামনে শুধু একটা অন্ধকার নেমে এলো। সে ধপ করে মাটিতে বসে পড়ল, দোলনার একেবারে পাশে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। মনে হচ্ছিল পৃথিবীটা যেন তার চারিপাশে ঘুরছে। মিসেস মোহনা আতিয়ার কাঁধ ধরে হালকা ঝাঁকিয়ে বললেন, দাদুমণি, তুমি ঠিক আছো? কিন্তু আতিয়া তখন আর কিছু শুনতে পাচ্ছিল না। এক মুহূর্তের জন্য মনে হলো তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। পরক্ষণে সে জোরে চিৎকার করে উঠল, আমার আরিয়ান কোথায়? আমার সোনা ছেলে, কেউ বলো, আমার প্রিন্স কোথায়? তার করুণ আর্তনাদে পুরো বাড়ি কেঁপে উঠল। আতিয়ার আহাজারির শব্দ শুনে মিসেস জোনাকি আর মিস্টার তানজির তাড়াতাড়ি তাদের রুম থেকে বেরিয়ে এলেন। আতিয়ার অবস্থা দেখে তারা হতভম্ব হয়ে গেলেন। ওদিকে আবরার তখন ওয়াশরুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ আতিয়ার চিৎকার কানে যেতেই তার বুকের ভেতর একটা অজানা আশঙ্কা চেপে বসল। দ্রুত পায়ে দৌড়ে বেরিয়ে এলো সে। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো দ্রুত। নিচে নেমেই আতিয়ার অবস্থা দেখে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। আতিয়া মাটিতে বসে আছে, তার চুল এলোমেলো, মুখ ফ্যাকাশে, চোখ দুটো লাল হয়ে গেছে কান্নায়। সে আবরারকে দেখেই আর এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল তার বুকে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে আতিয়া ভাঙা গলায় বলল, এর যে মানুষ, আমাদের আরিয়ান নেই। আমার সোনা বাবাকে খুঁজে পাচ্ছি না কোথাও, আমার প্রিন্স হারিয়ে গেছে। এই কথা শোনার পর যেন আবরারের শরীর অবশ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো তার চারিপাশের সবকিছু অন্ধকার হয়ে আসে। তার হাত পা ঠান্ডা হয়ে গেল, কাঁপতে লাগলো সে।
বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি, ভয়, দুশ্চিন্তা, রাগ, অসহায়ত্ব সব একসঙ্গে আছড়ে পড়ল তার উপর। কিন্তু সে নিজেকে সামলে নিল। সে শক্ত হাতে আতিয়াকে নিজের বুকের মাঝে চেপে ধরল, এক হাতে তার মাথাটা বুকের কাছে এনে বলল, ঘরওয়ালি, কান্না থামাও। আমি থাকতে আমার ছেলের কিচ্ছু হবে না। আমি আমার ছেলেকে খুঁজে বের করবো যে কোনো মূল্যে। তারপর সে ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, তার আগে আমাকে একটা জিনিস দেখতে হবে। আবরারের চোখের ভেতর আগুন জ্বলছে। কেউ তার সন্তানকে হাতিয়ে নিয়ে গেছে, এটা সে সহ্য করবে না। তার রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে। আজ সে কিছু একটা করবেই। আবরারের শক্ত গলায় বলা কথাগুলো যেন আতিয়ার হৃদয়ে একটু সাহস এনে দিল। সে গভীরভাবে শ্বাস নিল। বুকের মধ্যে একটা আশার আলো জ্বলল, কারণ সে জানে তার নির্জীব মানুষ কখনো কথা দিয়ে কথা ভাঙে না। যদি আবরার বলে যে সে আরিয়ানকে খুঁজে আনবে, তাহলে সে অবশ্যই আনবে। ধীরে ধীরে আতিয়া কান্না থামালো। তার চোখ দুটো এখনো অশ্রু সজল, কিন্তু এবার তার মধ্যে একটা দৃঢ় বিশ্বাস জেগে উঠেছে। সে চুপ করে বসে রইল, কারণ তার আবরার কিছু একটা করতে চলেছে। ওদিকে আবরার উঠে দাঁড়ালো। তার মস্তিষ্ক শক্ত হয়ে গেছে, চোখ দুটো অগ্নির মতো জ্বলছে, শরীরের প্রতিটি রগে রক্ত যেন টকবক করে ফুটছে। তার মাথার মধ্যে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, তার ছোট্ট দুধের শিশু কোথায়? কার সাহস হলো তার ছেলেকে ছোঁয়ার? কেউ যদি মনে করে এই ভুলের পরেও সে বেঁচে যাবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। আবরারের হাত পা কাঁপছে, কিন্তু সেটা ভয় থেকে নয়, রাগ থেকে। প্রচণ্ড ক্ষোভে তার পুরো শরীর আগুনের মতো জ্বলছে। যেই নিয়ে যাক, আমি আমার হাতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করাবো। শক্ত স্বরে বলে সে দ্রুত পায়ে নিজের রুমের দিকে হাঁটা দিল। বাড়ির সবাই থমকে গেছে। আতিয়া চোখের জল মুছে, তার চোখের পাতা কাঁপছে। বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে আসে। আবরার রুমে ঢুকে আলমারি খুলে দ্রুত কিছু খুঁজতে লাগলো। তারপর এক মুহূর্ত দেরি না করে সে তার ল্যাপটপটা হাতে তুলে নিল। তার মুখ শক্ত, চোখ জ্বলছে প্রতিশোধের আগুনে। আর মাত্র 1-2 মিনিটের মধ্যেই যে আবরার ড্রয়িং রুমে ফিরে এলো, হাতে তার ল্যাপটপ। সে এসে এক ঝটকায় টি টেবিলের উপর ল্যাপটপটা রাখলো। বাড়ির সবাই তার দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না, কিন্তু তাদের চোখে হাজারো প্রশ্ন। আতিয়া ধীরে ধীরে তার পাশে বসলো, নিঃশ্বাস চেপে ধরে অপেক্ষা করছে। আবরার দ্রুত হাতে টাইপ করতে শুরু করলো। তার আঙুলগুলো অসহ্য গতিতে কিবোর্ডের ওপর নাচছে, যেন সে এক মুহূর্ত নষ্ট করতে রাজি নয়। তার চোখ মনিটরের দিকে নিবদ্ধ, মুখের রেখাগুলো আরও কঠিন হয়ে উঠেছে। ঠিক তখনই সোহিনী এসে নিচে হাজির হলো। সে এতক্ষণ বাঁকা হাসি দিচ্ছিল, তার মনে ছিল এক অদ্ভুত দীপ্তি। সে তো কাজ শেষ করেছে, কিন্তু হঠাৎই যখন সে আবরারকে ল্যাপটপ আনতে দেখল, তখন তার শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল। কেন জানি একটা ভয় ঢুকে গেল তার হৃদয়ে। তার হাত পা ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে এলো। ও ও ল্যাপটপ নিয়ে কি করছে? হঠাৎ করে সোহিনীর মাথার ভেতর চিন্তার ঝড় উঠল। সে কি ধরা পড়ে যাবে? আবরার কি কিছু জেনে গেছে? তার শ্বাস দ্রুত হয়ে এলো, শরীরে কাঁপুনি ছড়িয়ে পড়ল। সে টের পেল আজ হয়তো সে সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। কালো গাড়িটি শহরের ব্যস্ততা পেরিয়ে ক্রমে নির্জন রাস্তার দিকে এগিয়ে চলেছে। গাড়ির ভেতরে নিস্তব্ধতা বিরাজ করছে, শুধু মাঝে মাঝে ছোট্ট শিশুটির চাপা গোঙানির শব্দ শোনা যাচ্ছে। অপহরণকারী গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে আছে, তার মুখে কোনো অনুভূতির ছাপ নেই। তার কাজ শুধু শিশুটিকে গন্তব্যে পৌঁছে দেয়া, এর বাইরে আর কিছুই সে ভাবতে রাজি নয়। শান্ত থাক বাচ্চা, বেশি নড়াচড়া করবি না। কিন্তু আরিয়ান কিভাবে শান্ত থাকবে? সে তো বুঝতে পারছে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তার ছোট্ট হাত পা ছটফট করছে, চোখ দিয়ে একের পর এক জল গড়িয়ে পড়ছে। গাড়িটি ধীরে ধীরে শহরের শেষ প্রান্তে পৌঁছালো। চারিদিকে অন্ধকার, শুধু রাস্তার পাশে কয়েকটা ভাঙাচোরা বিল্ডিং দাঁড়িয়ে আছে। একসময় হয়তো এখানে কাজ চলতো, কিন্তু এখন জায়গাটা পরিত্যক্ত। গাড়িটি থামলো একটা পুরনো গোডাউনের সামনে। আশেপাশে নীরবতা, না কোনো কোলাহল, না কোনো মানুষের উপস্থিতি। ব্যক্তিটি দ্রুত দরজা খুলে গাড়ি থেকে বেরিয়ে এলো, এক হাতে শক্ত করে আরিয়ানকে কোলে তুলল। শিশুটির চোখ ফোলা ফোলা, নরম গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আচমকা ব্যথায় কান্না করে উঠল আরিয়ান।
ব্যক্তিটি বিরক্ত চোখে তাকালো, যেন এই কান্নার শব্দ তার সহ্য হচ্ছে না। চোখ মুখ কুঁচকে গরম নিঃশ্বাস ছাড়লো, তারপর দ্রুত পায়ে গোডাউনের ভিতরে ঢুকে পড়ল। গোডাউনের ভেতরে একটা ধুলোবালি জমা পরিবেশ, বাতাসে গন্ধ শুকনো কাঠ আর পুরনো রক্তের। মাঝখানে একটা কাঠের চেয়ার, সেখানে বসে আছে এক শক্ত চেহারার মধ্যবয়সী ব্যক্তি, মিস্টার আনোয়ার। তার শরীর জুড়ে একটা শীতল অথচ ভয়ঙ্কর আওয়াজ ছড়িয়ে আছে। ঠোঁটে বিদ্রুপের হাসি, চোখে এক ধরনের অদ্ভুত দানবীয় উন্মাদনা। ব্যক্তিটি কাছে গিয়ে এক ঝটকায় আরিয়ানকে ছুড়ে দিল মিস্টার আনোয়ারের দিকে। আরিয়ান শক্ত মেঝেতে ধপ করে পড়ল, ব্যথায় আবারও কান্নায় ভেঙে পড়ল ছোট্ট শিশুটি। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আনোয়ার তার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত বিস্ময়। শিশুটির মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে কোনো পুরনো স্মৃতি দেখছে। তার ঠোঁটে এক হাসি ফুটল। বাবা, এত দেখি আবরারের কপিক্যাট, ঠিক যেন ছোট্ট আবরার। সে নিচু হয়ে আরিয়ানের ছোট্ট মুখটা হাতে তুলে ধরল, নরম গালে হাত বুলিয়ে দুঃখ ভরা কণ্ঠে বলল, শুধু জন্মটাই ভুল জায়গায় হয়েছে, নয়তো তোর জীবন অন্যরকম হতো। আরিয়ান বুঝতে পারছে না এই অপরিচিত লোকটাকে। তার বুকের মধ্যে ভয় ক্রমেই বাড়ছে। খিদের যন্ত্রণা আর ভয়ের চাপে শিশুটি আবারও কেঁদে উঠল। গোডাউনের এক কোণে দাঁড়িয়ে থাকা আনোয়ারের সহকারী নিলয় গলা খাকারি দিয়ে বলল, স্যার, আমার মনে হয় বাচ্চাটার ক্ষুধা লেগেছে। আনোয়ার ধীরে ধীরে নিলয়ের দিকে তাকালো, তার চোখ দুটো রাগে চকচক করছে। তোর কি তাতে? একে এনেছি মারার জন্য, এখন না খেয়ে মরলে তো আমাদেরই লাভ। তারপর হঠাৎ করেই সে অদ্ভুতভাবে হেসে উঠল, এক ভয়ঙ্কর বিদঘুটে হাসি। আরিয়ান ভয়ে আরও শক্ত করে চোখ বন্ধ করে নিল। তার ছোট্ট শরীরটা কাঁপছে। আজ এই পরিত্যক্ত অন্ধকার জায়গায় তার ভাগ্য কি হতে চলেছে। আবরার কিছুক্ষণ দ্রুত হাতে টাইপ করতে থাকলো। ল্যাপটপের স্ক্রিনে একের পর এক ফুটে উঠল তার পুরো বাড়ির নজরদারি ক্যামেরার ফুটেজ। প্রথমে সে ড্রয়িং রুমের দৃশ্য বড় করে তুলল। সময় সেট করলো দুপুর 12টা থেকে। সবার চোখ স্থির হয়ে গেল স্ক্রিনের দিকে। আতিয়া কাপা কাপা হাতে মুখ চেপে ধরে নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। ভিডিওতে দেখা যাচ্ছে মিসেস মোহনা স্নেহ ভরে আরিয়ান ও আনিয়াকে দোলনায় শুইয়ে দিচ্ছেন। মৃদু হাতে তাদের শরীরে চাদর জড়িয়ে দিচ্ছেন, যেন তারা আরামে ঘুমোতে পারে। ছোট্ট আরিয়ান শান্ত শ্বাসে ঘুমিয়ে আছে। তার ছোট্ট বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। আতিয়া এই দৃশ্য দেখে একটু স্বস্তি পেল, কিন্তু তার চোখে পানি জমে উঠল। আমার ছেলে, আমার আরিয়ান। আবরার কোনো কথা বলল না, একদম ঠান্ডা চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। 12টা 33 স্ক্রিনে হঠাৎ একটা নতুন ছায়া ফুটে উঠল, সোহিনী। সে চুপিসরে এগিয়ে আসছে দোলনার দিকে। তার চোখে দ্রুত এক শয়তানি। চারিপাশে সতর্ক চোখ বুলিয়ে নিল, যেন নিশ্চিন্ত হতে চাচ্ছে কেউ তাকে দেখছে না। তারপর সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আরিয়ানকে তুলে নিল কোলে। না। আতিয়া হঠাৎ কেঁদে উঠল। আবরারের বুক থেকে নিজেকে ছুঁড়ে বেরিয়ে এলো, তার চোখে যেন আগুন জ্বলছে। আমার ছেলে, দেখুন নির্জীব মানুষ আমার আরিয়ানকে কিভাবে তুলে নিচ্ছে। সে ব্যথা পাচ্ছে, সে কান্না করছে, আমার বুক ফেটে যাচ্ছে। আবরার রাগে ঠোঁট চেপে ধরল। তার মুখে কোনো কথা নেই, কিন্তু ভেতরে তীব্র ক্রোধ তার শরীর কাঁপিয়ে দিচ্ছে। স্ক্রিনে দেখা যাচ্ছে সোহিনী দ্রুত আরিয়ানকে নিয়ে বাড়ির বাইরে চলে এলো। তারপর সে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই একটা কালো গাড়ি এসে থামলো। গাড়ির দরজা খুলে একজন লোক বেরিয়ে এলো। সোহিনী তার সঙ্গে কয়েক মুহূর্ত কথা বলল, তারপর সে নির্দ্বিধায় শিশুটিকে তার হাতে তুলে দিল। আতিয়া এবার সত্যি সহ্য করতে পারল না, মাথা ঘুরে উঠল, শরীর শক্ত হয়ে গেল। আমার সন্তান, আমার আরিয়ান। সে যেন দাঁড়াতে পারছে না, কাঁপতে কাঁপতে আবরারের জামার কলার চেপে ধরল। আমাকে আমার সন্তান ফিরিয়ে দিন। শুনছেন নির্জীব মানুষ, আপনি তো শক্তিশালী, আপনি তো সবার থেকে আলাদা। আমার সন্তানের জন্য কিছু করুন। আবরারের কপালে এক ফোঁটা ঘাম জমে উঠল, তার শিরাগুলো ফুলে উঠেছে, হাত মুষ্টিবদ্ধ হয়ে আছে, চোখ বন্ধ করল সে। তীব্র রাগের অনুভূতি তার শরীর জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে সে দুর্বল হতে পারে না। চোখ আবার খুলল। এবার সেই চোখ লাল রক্তিম হয়ে উঠেছে, এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার চোখ থেকে। আমি ফিরিয়ে আনবো ঘরবালি। তার কণ্ঠ গভীর, শক্তিশালী, প্রতিশ্রুতিবদ্ধ। তুমি আমার আরেক সন্তান আনিয়াকে দেখাশোনা করো, আমি আমার সন্তানকে নিয়ে আসব। আর যারা আমার সন্তানের গায়ে হাত দিয়েছে তারা এই দুনিয়ায় আর এক মুহূর্ত নিরাপদ থাকবে না। এই কথা বলে সে আতিয়ার হাত আলতো করে ছাড়িয়ে দিল। তারপর শক্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। আরিফ দ্রুত কাছে এগিয়ে এলো।
আবরার কোনো উত্তর দিল না। সে দ্রুত নিজের রুমে গেল, আলমারি খুলে নিজের বন্দুক তুলে নিল, নিখুঁত দক্ষতায় সেটাকে লোড করল, কোমরের বেল্টে গুজে নিল আরও কয়েকটা গুলি। ফিরে এসে সে কোনো দ্বিধা ছাড়াই বাড়ির বাইরে বেরিয়ে এলো। তার চোখে এখন শুধুই প্রতিশোধ। গাড়িতে উঠে স্টিয়ারিং ধরল, হাতের আঙুলগুলো দৃঢ় হয়ে এঁটে গেল চাকার চারিপাশে। আরিফ ততক্ষণে পেছনের সিটে উঠে বসেছে। গাড়ির ইঞ্জিন গর্জন দিয়ে উঠল। আবরার এক মুহূর্ত নষ্ট করল না, গাড়ি ছুটে গেল শহরের নির্দিষ্ট এক দিকের পথে। আজ রাতটা কারোর জন্য শান্তির হবে না। সন্ধ্যা 7:45। আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, হালকা বাতাস বইছে। জীর্ণশীর্ণ পরিত্যক্ত এক গোডাউন, বাইরে শুধু ঝিঝি পোকার অবিরাম ডাক আর কোথাও কোথাও পাগলাটে কুকুরের চিৎকার। আশেপাশে কোনো প্রাণের অস্তিত্ব নেই, যেন এই জায়গা মৃত্যুর এক নিস্তব্ধ সাম্রাজ্য। এমন সময় হেডলাইটের উজ্জ্বল আলো কেটে ফেলে সেই অন্ধকারকে। কালো গাড়িটি ধীর গতিতে এসে থামল গোডাউনের সামনে। গাড়ির দরজা খুলে নেমে এলো আবরার। তার চোখ কঠিন, মুখে ভয়ঙ্কর এক নিষ্ঠুরতা, শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন রাগের আগুন প্রবাহিত হচ্ছে। প্যান্টের পেছনে গুজে রাখা পিস্তলটা শক্ত করে গেঁথে নিল সে, যেন এটিই হতে চলেছে তার ন্যায়ের একমাত্র অস্ত্র। শার্টের দুটি বোতাম খুলে নিল, হাতা গুলিয়ে নিল ধীরে ধীরে, তার প্রতিটি পদক্ষেপে ধ্বংসের আগাম বার্তা। আবরারের পেছন পেছন আরিফও নেমে এলো। ভাইয়ের চোখের আগুন দেখে আরিফ বুঝতে পারছে আজ রাতটা আর কারো জন্য সহজ হবে না। কিছু দূর এগোতেই ভেসে এলো একটি পরিচিত আর্তনাদ। নিশ্চুপ রাতের বুক চিরে কেঁদে চলেছে ছোট্ট আরিয়ান। এক মুহূর্ত থমকে গেল আবরার। বুকের মাঝে মোচড় দিয়ে উঠল সেই চিরচেনা আওয়াজ। এটা তার সন্তানের কান্না। চোখ বন্ধ করল সে, নিজের রাগ সামলানোর চেষ্টা করলো, কিন্তু রাগ কি এত সহজে দমে? এই কান্না, এই চিৎকার যেন তার মস্তিষ্কের প্রতিটি কোষকে জ্বালিয়ে দিচ্ছে। চোখ খুলতেই সেই আগুন ছড়িয়ে পড়ল তার দৃষ্টিতে। আরিফও শুনতে পেল কান্নার আওয়াজ। সে দ্রুত ভাইয়ের পাশে এগিয়ে এলো। আরও কয়েক কদম এগিয়ে তারা দেখতে পেল ভয়ঙ্কর দৃশ্য। সামনে একটা কাঠের চেয়ারে বসে পা দোলাচ্ছে মিস্টার আনোয়ার, চোখে তৃপ্তির হাসি। আর তার সামনে সোহিনী। সোহিনী ছোট্ট আরিয়ানকে দু হাতে চেপে ধরে রেখেছে, তার চোখে বিদ্বেষ, মুখে এক পৈশাসিক ক্রোধ। আরিয়ান অসহায়ভাবে কাছে, ছোট্ট দেহটা কাঁপছে ভয়ে। অবশেষে সহ্য হলো না আবরারের। এক মুহূর্তের নীরবতা কাটিয়ে প্রতিধ্বনিত হলো এক বিকট গুলির শব্দ। সোহিনী কাতর শব্দ করে নিচে পড়ে গেল, হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে কাতরাতে থাকলো যন্ত্রণায়। মিস্টার আনোয়ার চমকে পেছনে তাকালো, আর সামনে দেখতে পেল এক অগ্নিদৃষ্টি পুরুষ আবরার। কিন্তু ভয় পেতে দেরি হলো না, কারণ একে একে তার বডিগার্ডরা পজিশন নিল। মুহূর্তের মধ্যে বুলেট ছুটে এলো আবরারের দিকে, কিন্তু আবরার কি এত সহজে ধরা দেবে? পেশাদার কৌশলে দিক পরিবর্তন করে নিচু হয়ে গেল সে, বাঁদিকে গড়িয়ে গিয়ে প্রতি আক্রমণ করল। তার পিস্তল থেকে 3টি গুলি একসঙ্গে বেরিয়ে এলো। 3জন বডিগার্ডের বুক ফুটো হয়ে গেল সঙ্গে সঙ্গে। আরিফও বসে থাকেনি, সেও পিস্তল বের করলো। একের পর এক গুলি ছুটতে লাগলো, প্রতিটি বুলেট যেন প্রতিশোধের দাবানল হয়ে আঘাত হানছে। মিস্টার আনোয়ারের সমস্ত বডিগার্ড একে একে মাটিতে লুটিয়ে পড়েছে। কেউ বুকে হাত চেপে, কেউ মাথা ধরে গোডাউনের চারিপাশে রক্তে লাল হয়ে উঠেছে। এই বিশৃঙ্খলার মাঝে নৃশংসভাবে দাঁড়িয়ে আছে মিস্টার আনোয়ার। তার মুখে এবার কোনো হাসি নেই, কোনো তৃপ্তির ছাপ। আর নিচে পড়ে কাতরাচ্ছে সোহিনী, রক্তাক্ত হাত চেপে ধরে। আরিয়ানের কান্না থামেনি, সে ভয়ে ফুপিয়ে উঠছে। গোডাউনের ভেতরে লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। একদিকে গন্ধাচ্ছে বারুদ, অন্যদিকে মিশে আছে গরম রক্তের ধোঁয়া। চারিপাশ নিস্তব্ধ, শুধু বাতাসের শৌ শৌ শব্দ আর দূরে কোথাও ভয়ার্ত কুকুরের চিৎকার। আবরার ধীরে ধীরে পা বাড়ালো, মৃতদেহগুলোর উপর দিয়ে হেঁটে গেল। তার প্রতিটি পদক্ষেপ যেন জমাট বাঁধা প্রতিশোধের প্রতিচ্ছবি। তার চোখে এখনও সেই রক্তলাল শিখা, রাগ, প্রতিশোধ, তীব্র ক্ষোভ। কিন্তু সেই সমস্ত কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল যখন তার চোখ ছোট্ট আরিয়ানের দিকে পড়ল। বাচ্চাটি মেঝেতে শুয়ে আছে, গুটিসুটি মেরে কাছে। তার ছোট্ট শরীরটা কাঁপছে ভয়ে, নিষ্পাপ চোখ জোড়া টলমল করছে অশ্রুতে। আবরার হাঁটু গেড়ে বসল, সন্তানের মুখটা নিজের কাছে টেনে নিল, শক্ত হাতে তুলল কোলে। তার হাত রক্তে ভেজা, গুলি লেগেছে তার ডান হাতে, পাশে দিয়ে গড়িয়ে গেছে।
তাই গভীর ক্ষত হয়নি, কিন্তু সেই ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে তালুর ভেতর। সেই রক্তই লাল হয়ে গেছে তার হাত। সেই রক্তমাখা হাতেই সে নিজের সন্তানকে বুকে জড়িয়ে নিল। আরিয়ান থরথর করে কাঁপছে। তার বাবার বুকের উষ্ণতা পেতেই ধীরে ধীরে কান্না কমে গেল, যেন সে বুঝতে পারছে সে নিরাপদ, সে তার বাবার কাছে আছে। আবরার আরিয়ানকে শক্ত করে ধরে রাখল, তার ছোট্ট মাথায় ঠোঁট রাখল। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আবরারের চোখ থেকে। সে কি সত্যি এতটাই ভয়ঙ্কর? সে কি এমন জীবন চেয়েছিল? তার সন্তানের জন্য এই নির্মম বাস্তবতা। কিন্তু ভাবার সময় নেই। সে চোখ তুলে তাকালো সামনে, যেখানে মিস্টার আনোয়ার ঠান্ডা মুখে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য আবরারের কোমলতা কঠিনতায় বদলে গেল। তার দৃষ্টি এখন ধারালো, রক্তখেকো নেকড়ের মতো ভয়ঙ্কর। কেন করলেন এমন? আবরারের গলা গভীর ভারী। এক পলক তাকিয়ে রইল আনোয়ারের দিকে, তারপর প্রশ্ন ছুড়ে দিল। আমার ছেলে কি দোষ করেছিল? দুধের শিশু, সে কিছু বোঝেও না, অথচ আপনি তাকে এমনভাবে নির্যাতন করেছেন। মিস্টার আনোয়ার ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি টেনে বলল, দোষ ওর না, দোষ তোর। তুই এ বাচ্চাটাকে জন্ম দিয়েছিস, তাও এত কষ্ট পাচ্ছে। আবরার শুকনো হাসল, তির্যক ব্যঙ্গাত্মক এক হাসি। সন্তানের মায়া কি জিনিস সেটা আপনি কিভাবে বুঝবেন? বাবা হওয়া তো দূরের কথা, আপনি তো শুধু মানুষকেই শেষ করতে জানেন। আপনি আমার শৈশব নষ্ট করেছেন, আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, আমার ছোট ভাইকে এত বছর আমার থেকে দূরে রেখে নিজের মতো গড়ে তুলেছেন। এখন যখন সে আপনার বিরুদ্ধে, তখন তাকেও শেষ করে দিতে চান। আপনি বাবা হওয়ার যোগ্য নন, আপনি বাপ নামের কলঙ্ক। মিস্টার আনোয়ার এবার গর্জে উঠল, আমি তোদের বাপ না, তো বাপ নামের কলঙ্ক বলিস কেন? আবরার এবার কঠিন স্বরে বলল, ভুল করছেন মিস্টার আনোয়ার, আপনাকে বাবা বলতে আমার ঘৃণা হয়। আপনার কাছে কখনো সন্তান বলতে কিছুই ছিল না। আপনি শুধু রাজত্বের কথা ভাবেন। আপনি মৃত্যু ছাড়া আর কিছু বোঝেন না। আনোয়ার বাঁকা হাসল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, তোকে মেরে আমি আমার কালো সাম্রাজ্যকে আরো শক্ত করব। তোর ভাই, তোর বউ, তোর বাচ্চা, কাউকে রাখবো না, সবাইকে। স্টপ মিস্টার আনোয়ার। আবরারের গলা বজ্রের মতো গর্জে উঠল। তার হাত লাফিয়ে উঠে গেল, পিস্তলের নল ঠেকিয়ে দিল আনোয়ারের বুকের ঠিক মাঝখানে। গভীর গা শিউরে ওঠা গলায় হুঁশিয়ারি দিল, আর একটা শব্দ বলবেন না। যদি আমার বউ বা বাচ্চার নামও আপনার মুখে আসে, গুলি করে মাটিতে ফেলে দেব। আনোয়ার বিদ্রুপের হাসি হাসল, মেরে দে, তোকে মারতে বারণ করলাম কবে? মার আমাকে, প্রথম গুলিটা ছোড়। কি হলো, মার আমাকে। আবরারের চোখ সরু হয়ে এলো। সে ধীরে ধীরে টিগারের উপর আঙ্গুল রাখলো। তার হাত শক্ত হয়ে উঠল। না, গুলি চালালো না। তার আঙ্গুল থেমে গেল। কিন্তু কেন? সে পারছে না। তার মনের ভেতর একটা বাধা, একটা অদৃশ্য শেকল তাকে আটকে রেখেছে। তার মস্তিষ্ক বলছে টিগার টিপে শেষ করে দে, কিন্তু তার হৃদয় সেই শব্দটা বোঝে না। সে পারছে না তার বাবাকে হত্যা করতে। হাজারো শত্রুতা থাকলেও, হাজারো রাগ থাকলেও, তার রক্তের টান তাকে আটকে রেখেছে। তার বাবা, সে কি পারবে নিজের হাতে তাকে শেষ করতে? তার হাত অবশ্যই এলো, বুক ভারী হয়ে উঠল। আনোয়ার এবার ভ্রু কুঁচকে বলল, কি হলো, মার আমাকে। আবরার ক্লান্ত চোখে তার বাবার দিকে তাকিয়ে গভীর শ্বাস নিল। বুকের মাঝে কেমন একটা ভারী অনুভূতি কাজ করছে। হাতটা শক্ত হয়ে এলেও টিগারে চাপ দিতে পারছে না। ধরা গলায় বলে উঠল, পারলাম না মারতে। কোনো এক অদৃশ্য বাঁধন আমার হাত বেঁধে রেখেছে, কিন্তু এভাবে আপনাকে ছেড়ে দেব না। আপনার সমস্ত পাপের বিচার হবে মিস্টার আনোয়ার, আমার হাতে না হোক, পুলিশের হাতে ঠিকই হবে। এই কথা বলে আবরার ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগলো। তার চোখে স্পষ্ট ঘৃণা, কিন্তু সেই ঘৃণার আড়লে কোথাও যেন একটা চাপা কষ্ট লুকিয়ে আছে। সে নিজের বাবাকে শেষ করে দিতে পারেনি, সেই ভাবনাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু হঠাৎ পেছন থেকে ভারী রডের একটা আঘাত। আবরারের মাথা ঝনঝন করে উঠল। এক হাতে আরিয়ানকে শক্ত করে ধরে আরেক হাত মাথার পেছনে নিয়ে এলো, যেখানে প্রচণ্ড ব্যথা চিনচিন করে উঠছে। মাথাটা ঘুরতে লাগলো, চোখের সামনে সব আবছা হয়ে আসে। ঠিক তখনই গুলির বিকট শব্দ গোডাউনের ভেতর প্রতিধ্বনিত হলো। আবরারের বুকের ঠিক বাম পাশে গুলিটা ঢুকে গেল। হার্টবিটের সামান্য নিচে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করল সে।
মনে হলো কেউ যেন ধীরে ধীরে তার সমস্ত শক্তি শুষে নিচ্ছে, কিন্তু তবুও সে এক মুহূর্তের জন্য তার ছেলেকে ছেড়ে দিল না। চোখ ধীরে ধীরে স্বচ্ছ করতে সে তাকালো সামনে। মিস্টার আনোয়ার ঠোঁটে এক ভয়ানক পৈশাসিক হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন। হাতে ধরা বন্দুকের ধোঁয়া তখনও বের হচ্ছে। আবরার কিছু বলবে এমন সময় পরপর আরও দুটি গুলি ছুঁল মিস্টার আনোয়ার, একবার পেটে আরেকবার বুকের নিচে। আবরার এবার আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধীরে ধীরে মেঝের দিকে ঝুঁকে পড়ল, কিন্তু তবুও সে আরিয়ানকে বুকের সাথে শক্ত করে ধরে রাখল, যেন নিজের রক্তের উষ্ণতা দিয়ে সন্তানের নিষ্পাপ শরীরটাকে শেষবারের মতো ঢেকে রাখতে চায়। আরিয়ান ছোট্ট দুহাতে তার বাবার শার্ট চেপে ধরে আছে। বোঝার বয়স হয়নি, কিন্তু কিছু একটা ঠিক নেই সেটা টের পাচ্ছে। সে হালকা গোঙাচ্ছে, কান্না করছে, কিন্তু আবরারের কোনো শক্তি নেই তার ছেলেকে শান্ত করতে। মেঝে রক্তে ভিজে গেছে, চারিপাশ নিস্তব্ধ হয়ে এলো। ঠিক সেই মুহূর্তে গোডাউনের দরজা প্রচণ্ড শব্দে খুলে গেল। কেউ নড়াচড়া করবেন না। আরিফ দৌড়ে ঢুকলো প্রথমে, তার সাথে পুলিশের দল। পুরো পরিস্থিতি দেখে আরিফের পা যেন মাটিতে আটকে গেল। তার ভাই, তার শক্তিশালী অটল অদম্য ভাই, এইভাবে মাটিতে পড়ে আছে। চোখের সামনে যে দৃশ্য, তা যেন কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ানক। সে এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল আবরারের কাছে। হাঁটু গেড়ে বসে তার ভাইয়ের মুখের দিকে তাকালো। আবরারের চোখ দুটো আধখোলা, নিস্তেজ, কিন্তু তবুও সে চেষ্টা করলো কিছু বলতে। ধীরে ধীরে ঠোঁট নাড়ল। আরিফ! আবরার আরিয়ানকে একটু শক্ত করে চেপে ধরে আরিফের দিকে বাড়িয়ে দিল। আমার ছেলে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যা। আমার ঘরওয়ালি এখনো কাছে, ওর কাছে নিয়ে যা। কথা শেষ করতে পারল না, তার ঠোঁট ফাঁকা হয়ে এলো, শ্বাস ধীরে হয়ে এলো, চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। আরিফ চিৎকার করে উঠল। সে আবরারের রক্তাক্ত শরীর ধরে ঝাঁকাতে লাগলো, কিন্তু কোনো সাড়া নেই। চারিপাশে পুলিশ দ্রুত মিস্টার আনোয়ার ও সোহিনীকে গ্রেফতার করে ফেলেছে, কিন্তু আরিফের কিছুতেই কিছু যায় আসে না। তার পৃথিবী যেন এই রক্তে ভেজা মেঝেতে গলে যাচ্ছে। তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরতে লাগলো। আবরার নিস্তেজ হয়ে পড়ে রইল, একদম নিঃসার। আরিয়ান বাবার বুকের কাছে মুখ গুজে অস্থির হয়ে কাছে। গোডাউনের বাতাসটা যেন ভারী হয়ে এলো। আকাশের তারাগুলো হয়তো সেদিন এক নিঃশব্দ আর্তনাদ করেছিল। গোডাউনের বাতাসটা তখনও ভারী হয়ে আছে। গন্ধটা রক্ত আর বারুদের মিশেলে একটা অদ্ভুত রকমের হাহাকার ছড়িয়ে দিচ্ছে চারপাশে। আবরারের নিথর দেহ মেঝেতে পড়ে আছে, রক্তে ভিজে গেছে তার পুরো শরীর। ছোট্ট আরিয়ান তার বাবার বুকের কাছে মুখ গুজে অঝরে কাছে। আরিফ তার ভাইয়ের পাশে বসে অসহায়ভাবে তাকিয়ে আছে। এক ফোঁটা অশ্রুও ফেলতে পারছে না, কারণ তার মস্তিষ্ক এখনও বিশ্বাস করতে পারছে না যে এই দৃশ্য বাস্তব। ঠিক তখনই পুলিশের দল চারদিক থেকে এগিয়ে আসে। একজন অফিসার কড়া গলায় নির্দেশ দেয়, তাদের সবাইকে গ্রেপ্তার করো। সাথে সাথেই দুজন অফিসার এগিয়ে গিয়ে মিস্টার আনোয়ারের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। তার মুখে তখনও সে নিষ্ঠুর হাসি লেগে আছে, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে তার সাম্রাজ্যের শেষ সময় এসে গেছে। কিন্তু এবার হাসিটা যেন এক মুহূর্তে মিলিয়ে গেল যখন পুলিশের আরেক দল সোহিনীকে ধরে ফেলল। এই সব কিছুর জন্য তুই দায়ী আবরার। সোহিনী ক্ষিপ্ত হয়ে চিৎকার করে উঠল। তার চোখে বিদ্বেষের আগুন জ্বলছে, কিন্তু কেউ তার কথার গুরুত্ব দিল না। পুলিশ শক্ত হাতে তাকে ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। এবার পুলিশের নজর পড়ল আরেকজনের দিকে, মিস্টার সাদমান। সে কিছুটা দূরে দাঁড়িয়েছিল, মনে মনে প্রার্থনা করছিল হয়তো এভাবে পালাতে পারবে, কিন্তু তার সে আশাও মাটি হয়ে গেল। দুজন অফিসার তাকে ঘিরে ফেলল এবং এরপরই তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেওয়া হলো। সাদমান হতবাক হয়ে গেল। না, এটা সম্ভব না। আবরার আমাকে ধরিয়ে দেবে না। ও তো আমাকে নিজের হাতে মারতে চেয়েছিল। আবরার চায় না তার বউয়ের কাছে সে পাপিষ্ট পুরুষ হোক। তার বাবার রক্তে হাত রঞ্জিত করতে চায়নি, তাই পুলিশদের সব ইনফরমেশন দিয়েছিল। তাকে পুলিশের গাড়ির দিকে নিয়ে যাওয়া হলো। আর তখনই এক অফিসার বলল, আপনার আমাদের আগেই সব জানিয়ে রেখেছিল। সে জানতো সে যদি তোমাদের নিজ হাতে শেষ করে দিতে চায় না। আবরার নিস্তেজ হয়ে শুয়ে আছে হাসপাতালের বেডে। ঘরে সাদা আলো আর বিমর্ষ মুখের উপর পড়ে আরো ম্লান হয়ে তুলছে।
তার শরীরের প্রতিটি অংশ ব্যান্ডেজে মোড়া, বুকে পেটের জায়গাগুলো পুরো সাদা কাপড়ে ঢাকা, মাথার পাশে ব্যান্ডেজ, ডান হাতে ক্যানোলা বসানো। তার নিঃশ্বাস এতটাই ধীরে যে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে থেমে যাবে। বেডের পাশে রাখা মনিটরে ছোট্ট ছোট্ট তরঙ্গ ওঠানামা করছে, একটা একটা করে সংকেত দিচ্ছে যে সে এখনও বেঁচে আছে, কিন্তু কতক্ষণ থাকবে সেটাই প্রশ্ন। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন, বলছিলেন 18 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আর কিছুই করার থাকবে না, তখন আমরা অসহায়। সময়ের কাঁটা থেমে থাকে না। ইতিমধ্যে 12 ঘন্টা পেরিয়ে গেছে, আর মাত্র 6 ঘন্টা বাকি। কেবিনের বাইরে অসংখ্য মানুষের ভিড়, সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছে। মুখে কোনো কথা নেই, শুধু চাপা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কেউ কোরআন পড়ছে, কেউ চুপচাপ মাটির দিকে তাকিয়ে বসে আছে, আবার কেউ বা দু হাত তুলে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে কাছে। আবরারের জন্য সবাই প্রার্থনা করছে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি কাছে একজন, আতিয়া। আতিয়া যে স্ত্রীর চোখে জল শুকিয়ে গেছে, তবুও কান্না থামে না। আতিয়া হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে, চোখের সামনে কেবিনের কাচের দরজা। তার ভেতরটা শূন্য হয়ে গেছে, শরীরের শক্তি যেন হারিয়ে ফেলেছে। সে যখন প্রথম শুনেছিল যে আবরারের শরীরে পরপর 3টি গুলি লেগেছে, তখন সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়েছিল। সবাই তাকে ধরে হাসপাতালে নিয়ে এসেছিল, আর 2 ঘন্টা পরে যখন সে জ্ঞান ফিরে পেয়েছিল, তখনই শুনতে পেয়েছিল ডাক্তারদের সেই ভয়ঙ্কর কথা, 18 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তাকে আর বাঁচানো সম্ভব নয়। তারপর থেকে আতিয়ার মনে একটা ঝড় বয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে কেবিনের কাচের জানালার কাছে এসে দাঁড়ালো। ভেতরে আবরার শুয়ে আছে, নিথর, মুখে অক্সিজেন মাস্ক, চোখের পাতাগুলো শান্তভাবে বন্ধ, যেন সে ঘুমিয়ে আছে। অথচ এই ঘুম ভাঙবে কি না সেটাই অনিশ্চিত। রাতের আকাশটা আজ যেন আরও অন্ধকার, আরও নিঃসঙ্গ। হাসপাতালের করিডোর নিস্তব্ধ, তবুও এক অদৃশ্য হাহাকার বাতাসে ভাসছে। আবরারের অস্ত্রোপচার চলছে। হাসপাতালের অপারেশন রুমে লাল বাতিটা জ্বলজ্বল করছে, জানিয়ে দিচ্ছে ভেতরে জীবন মৃত্যুর যুদ্ধ চলছে। কিন্তু বাইরেও আরেকটা যুদ্ধ চলছে, আতিয়ার হৃদয়ের যুদ্ধ। তার দম যেন বন্ধ হয়ে আসে, বুকের ভেতর শূন্যতা ছড়িয়ে পড়েছে। চারিদিক নিস্তব্ধ, শুধু আতিয়ার বুক ফাটা কান্নার আওয়াজ কেবিনের দরজা, করিডোর, হাসপাতালের দেয়াল ভেদ করে ছড়িয়ে পড়ছে। এই নির্জীব মানুষ, শুনতে পারছেন না আপনি? এর ভেতরে আপনার কি ইচ্ছে? এর ভেতরে আপনার কি হচ্ছে? আমাকে একবার ডাকেন, আমার বুক ফেটে যাচ্ছে। সে হাতের মুঠো দিয়ে শক্ত করে অপারেশন থিয়েটারের দরজায় আঘাত করল, যেন দরজা ভেঙে সে জোর করে ভেতরে ঢুকতে পারে। এই যে নির্জীব মানুষ, আপনার ঘরওয়ালি আপনাকে ডাকছে, শুনছেন না? তার কণ্ঠস্বর কাঁপছে, চোখ থেকে অঝরে পানি ঝরছে। আতিয়ার বুকের মধ্যে এক ভয়ানক আতঙ্ক কাজ করছে। আবরার কি সত্যি আর কখনো ফিরবে না? এই হাসপাতালে সাদা দেয়ালের মধ্যে কি সে চিরতরে আটকে যাবে? হঠাৎ করিডোরের নিস্তব্ধতা ভেঙে এক ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এলেন। তার মুখটা গম্ভীর, চোখে ক্লান্তির ছাপ। বাইরে অপেক্ষারত সবাই ছুটে গেল তার দিকে, আতিয়া সবচেয়ে আগে। সে প্রায় দৌড়ে গিয়ে ডাক্তারকে জড়িয়ে ধরল, তার কণ্ঠ ভাঙা। ডাক্তার, আমার নির্জীব মানুষ কোথায়? সে কথা বলছে না কেন? সে নিথর হয়ে পড়ে আছে, আমার বুক ফেটে যাচ্ছে। ডাক্তার, প্লিজ বলেন, ভেতরে ওর সাথে কি করেছেন? ডাক্তার গভীরভাবে নিঃশ্বাস নিলেন, এক মুহূর্ত থেমে আতিয়ার দিকে তাকালেন, তারপর কঠিন সত্যটা জানিয়ে দিলেন। মিস্টার আবরারের অবস্থা খুবই সংকটাপন্ন। শরীরের কন্ডিশন ভালো না, বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 5%। তিনি নিঃশ্বাস নিচ্ছেন খুব ধীরে। সত্যি বলতে, থামুন। আতিয়া আর শুনতে পারল না, তার দেহ কাঁপছে। সে থরথর হাতে ডাক্তারকে চেপে ধরল, তার চোখে আগুন, কণ্ঠস্বর তীব্র হয়ে উঠল। এই ডাক্তার, ফাজলামো করছেন? আমার নির্জীব মানুষ মারা যাবে? আপনি কি বাচ্চা মরার সার্টিফিকেট তৈরি করেছেন? ডাক্তার হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন। আতিয়া এক ধাক্কায় ডাক্তারকে আরও কাছে টেনে আনল, তার চোখের লাল দৃষ্টি ডাক্তারকে শিউরে তুলল। আমি মিসেস এফ ওরফে আবরার ফাহাদ। আমার নির্জীব মানুষকে সুস্থ করা আমার দায়িত্ব। আমি জানি সেই ফিরে আসবে, আর যদি তাকে না ফেরান তাহলে আমি এই হাসপাতাল ধুলোয় মিশিয়ে দিব। ডাক্তার আতিয়ার চোখে ভয়ঙ্কর দৃঢ়তা দেখে শিউরে উঠলেন। এই মেয়েটা আবরারের স্ত্রী, এই মেয়েটার চোখে আবরারের ছায়া। কেউ কথা বলছে না, করিডোর নিস্তব্ধ। অরিশ আর ফারিহা ছুটে গিয়ে আতিয়াকে ধরে ফেলল। আতিয়া, শান্ত হও প্লিজ।
তো আতিয়া বুনো হরিণের মতো ছটফট করছে বাঁচার জন্য, তার ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য। আমি যেতে চাই, আমি আমার নির্জীব মানুষের কাছে যেতে চাই। নার্সরাজ ছুটে এলো আতিয়াকে শান্ত করার জন্য। একজন নার্স এগিয়ে এসে আস্তে আস্তে তার হাতে ঘুমের ইঞ্জেকশন দিল। ধীরে ধীরে আতিয়ার শরীর নিস্তেজ হয়ে এলো, হাত পা নড়তে নড়তে ধীরে ধীরে শক্তিহীন হয়ে গেল। ফারিহা তাকে শক্ত করে ধরে রাখলো, আর অরিশ তাকে কোলে তুলে নিয়ে গেল কেবিনে। আতিয়া ধীরে ধীরে অচেতন হয়ে পড়েছে, তবুও তার ঠোঁট ফিসফিস করে বলছে, নির্জীব মানুষ ফিরে আসো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অপারেশন থিয়েটারের দরজা আবারও বন্ধ হয়ে গেল। ভেতরে জীবন মৃত্যুর লড়াই চলছে, আর বাইরে আতিয়ার ভালোবাসার লড়াই। হাসপাতালের সাদা দেয়ালগুলো যেন আরও বেশি ফ্যাকাশে দেখাচ্ছে। সময় থমকে গেছে, চারিপাশের বাতাস ভারী হয়ে আছে এক অজানা শূন্যতায়। আতিয়া ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে, তার চোখের পাতা কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। এক মুহূর্তের জন্য সে ভুলে গিয়েছিল সব কিছু, কিন্তু পরের মুহূর্তে যেন বুকের ভেতর ছটফট করে উঠল আবরার। সে হঠাৎই উঠে বসতে চাইল, কিন্তু শরীরে কোনো শক্তি নেই। অরিশ আর ফারিহা তাকে ধরে রাখলো, যেন সে উঠে গিয়ে কিছু অঘটন না ঘটায়। আতিয়া ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো অপারেশন থিয়েটারের দিকে। তার বুক কেঁপে উঠল। আবরার, তার নির্জীব মানুষ কি এখনও ফিরে আসেনি? সে নীরবে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে পাশের চেয়ারে বসে পড়ল। ঠিক সেই সময় মিসেস মোহনা ছুটে এসে আতিয়াকে জড়িয়ে ধরলেন শক্ত করে, যেন এই ছোট্ট মেয়েটার কষ্ট নিজের বুকে টেনে নিতে পারেন। আতিয়া কিছুক্ষণ চুপ থেকে ফুপিয়ে কেঁদে উঠল। ও দাদিজান, তোমার নাতিকে উঠতে বলো না, আমি পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, আমার জানটাই বেরিয়ে আসছে, প্লিজ দাদিজান। তার কণ্ঠস্বর কেঁপে যাচ্ছে, ভাঙা ভাঙা শ্বাসের সাথে কান্না মিশে গেছে। তোমার নাতি আমাকে কষ্ট দিতেই ভালোবাসে, সে কি একটু আমাকে ভালোবাসে না? সে শুধু আমায় কাঁদায়, শুধু কষ্ট দেয়। সে শক্ত করে মিসেস মোহনাকে ধরে ফেলল, যেন নিজের কষ্টের পাহাড়টা ভাগ করে নিতে চায়। কিন্তু দাদিজান, তুমি ওকে বলে দাও আমি সব শাস্তি নিতে রাজি, সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মৃত্যুর শাস্তি আমি মানতে পারবো না। আমাকে ছেড়ে চলে যাওয়ার শাস্তি আমি নিতে পারবো না। তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। বলবে দাদিজান, বলবে না ওকে? বলবে যে আমি কথা বলবো না? যদি সে না ওঠে, আমি সত্যি সত্যি কথা বলবো না, কখনো না। তার কণ্ঠ ক্রমেই ক্ষীণ হয়ে আসে, কান্নায় জড়িয়ে যাচ্ছে প্রতিটি শব্দ। মিসেস মোহনার বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি আতিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন, তার নিজের চোখও অশ্রুতে ভরে গেল। কলিজার টুকরা, আমি কাকে বলবো? আমি নিজেও তো। একের পর এক নিস্তব্ধ কান্নার ধাক্কায় তারা দুজনেই কাঁপছে। এদিকে পুরো পরিবেশ থমথমে, সবাই নিস্তব্ধ। ঠিক তখনই ডাক্তার আবারও রুমে ঢুকল আবরারকে চেক করতে। 17 ঘন্টা পেরিয়ে গেছে, তবুও আবরার এখনও রেসপন্স করেনি। নিঃশ্বাসের ওঠানামা প্রায় নেই বললেই চলে। মনিটরের স্ক্রিনের ধীর গতির তরঙ্গগুলো যেন থেমে আসছে ধীরে ধীরে। ডাক্তার খুব মনোযোগ দিয়ে সব কিছু চেক করলেন, তারপর ধীরে ধীরে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলেন। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতায় ভার আরও বেড়ে গেল। ডাক্তার একবার আবরারের পরিবারের দিকে তাকালেন, সবাই এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। প্রতিটি চোখে একটাই প্রশ্ন, কি হলো ডাক্তার? গভীরভাবে নিঃশ্বাস নিলেন, তারপর ধীরে ধীরে বললেন, একটি মাত্র শব্দ, কিন্তু সেই শব্দ যেন বজ্রপাতের মতো পুরো পরিবেশে আঘাত করল। সবাই নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু এক কঠিন শূন্যতা ছড়িয়ে পড়েছে চারিপাশে। মিসেস মোহনার দেহটা কেঁপে উঠল, আতিয়ার চোখের ভেতর অন্ধকার নেমে এলো। অরিশ, ফারিহা আর আবরারের পরিবারের সবাই যেন এক নিমিষে বোবা হয়ে গেল। ডক্টর কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বললেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পেশেন্ট কোনো রেসপন্স করেনি, জ্ঞান ফেরেনি, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, নিথর দেহটা শুধু পড়ে আছে। আর কোনো শব্দ নেই, কেউ কোনো কথা বলছে না, শুধু নিস্তব্ধতা। ঠান্ডা বাতাসের মতো নেমে এসেছে শোক, কান্নারও শক্তি নেই কারো। একটা মৃত্যু নাকি ভালোবাসার আরেকটা পরীক্ষা। সময় সেই চিরন্তন নদীর মতো নিরন্তর প্রবাহিত হয়, কখনো থেমে থাকে না, কখনো দৃষ্টি ফিরিয়ে তাকানোর সুযোগ দেয় না। দিন, মাস, বছর চলে যায়, ঠিক যেন তাদের হিসেব নেই। 2 বছর এবং 6 মাস কেটে গেল, সময়ের সাথে যেন নতুন অধ্যায় এসে প্রবাহিত হয়েছে। আজকের দিনটা বিশেষ নয়, তবে প্রকৃতির দৃশ্যের সাথে এই বিকেলটাকে কিছু অন্যরকম অনুভূতি জড়িয়ে আছে। বসন্তের হালকা শীতল হাওয়া,
গাছের পাতাগুলো ঝরছে, কিন্তু আবার নতুন কচি পাতা গজাচ্ছে। আকাশে পাখিরা উড়ে যাচ্ছে, তাদের কিচিরমিচির শব্দ মধুর মনে হচ্ছে। সবার মাঝে যেন এক অদৃশ্য সুর ভাসছে। আতিয়া বসে আছে ব্যালকনিতে, চোখে অসীম এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে গাছের দিকে। এক এক করে পাতাগুলো ঝরে পড়ছে, আবার নতুন পাতা গজাচ্ছে। বাতাসে দুলছে গাছের ডালাপালা। মুহূর্তের জন্য সে নিজের ভেতরের শূন্যতা অনুভব করছে। তার পরনে শুভ্র রঙের থ্রি-পিস, ওড়না হালকা হয়ে উড়ে এসে তার চোখে পড়ছে। সে চোখ মুছে ফেলল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, নির্জীব মানুষ, কতটা মিস করি আপনাকে। কবে আসবেন আপনি? আমি তো আর সহ্য করতে পারছি না, বড্ড শূন্য লাগে আমার। খুব ভালোবাসি তো আপনাকে। এই মাফিয়া জগতের ডন AF ওরফে আবরার ফাহাদ ছাড়া তার ঘরওয়ালি একদম নিঃস্ব। তার বেঁচে থাকার ইচ্ছা নেই তো মাফিয়া নির্জীব মানুষ। আর দেন না দুঃখ চলে আসে, আর দেন না দুঃখ চলে আসে, আর দেন না দুঃখ চলে আসেন না আপনার ঘরওয়ালির কাছে। সে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না। আতিয়ার কণ্ঠে এক ধরনের আক্ষেপ, এক ধরনের টান ছিল। তার চোখ আবারও ভিজে উঠল, কিন্তু সে দ্রুত ওড়না দিয়ে চোখ মুছে ফেলল। তার অন্তরের দুঃখ যেন এক অদৃশ্য বোঝা, যার বোঝা সে একা টানতে পারে না। ঠিক সেই মুহূর্তে তার দৃষ্টির পাশ থেকে একটি ছোট্ট আওয়াজ শুনে সে চমকে উঠল। মাম্মা মাম্মা, তুই কাল্লা করছো? আতিয়া চোখ সরিয়ে পাশে তাকালো। ছোট্ট আরিয়ান দাঁড়িয়ে আছে হাতে খেলনার জিনিস নিয়ে। তার ঠোঁটের কোণে এক মুচকি হাসি ফুটল। সে ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিল। তার নিজের হাসির সাথে সাথে এক অসাধারণ উজ্জ্বলতা অনুভব করল। আরিয়ান মায়ের হাসি দেখে নিজেও খিলখিল করে হাসল। তারপর আধো আধো কণ্ঠে বলল, মাম্মা, তুই হাসলে সুন্দর লাগে। আতিয়া হাসি চাপতে পারল না, নিজের কোলের সন্তানটিকে টেনে নিয়ে বলল, তাহলে তো আমাদের আব্বু বড় সুন্দর। আরিয়ান মাথা নাড়িয়ে বলল, মাম্মা। তার শিশুসুলভ সরলতায় আতিয়া আরও বেশি শক্তি পেতে লাগল। সেদিনের বাতাস, আকাশের নরম আলো আর সন্তানের সহজ ভালোবাসায় সে অনুভব করল কিছু কিছু মুহূর্তে সময় স্থির হয়ে থাকে। এই চিরন্তন গতির মধ্যে জীবনের ছোট্ট ছোট্ট সুখের অঙ্কুরির মতো এটা ঠিকই, যে সময় থেমে থাকে না। কিন্তু সেই সময়ের মধ্যে একজন মানুষের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো আসল, যা প্রতিটা দিনকে জীবনের একটি নতুন অধ্যায়ে পরিণত করে। এ যেন এক অন্যরকম মধুর মুহূর্ত ছিল। বিকেলে শীতল বাতাসের সাথে চারপাশের আলো যেমন সোনালি হয়ে ঝরে পড়ছিল, তেমনি আতিয়া তার ছেলেকে কোলে নিয়ে সজল চোখে কথা বলছিল। তার স্নেহময় হাসি যেন ঘরোয়া সুখের এক চিরন্তন ছায়া হয়ে ছড়িয়ে পড়ছিল। আতিয়া ছেলের গালে এক চুমু দিয়ে বলল, তোমার বনু কোথায় আব্বু? আরিয়ার মুখে কিছু বলবে এমন সময় এক দুরন্ত কণ্ঠে রুমের ভেতর থেকে ডাক শুনে আতিয়ার দৃষ্টি দরজার দিকে ছুটে গেল। সে দেখল তার ছোট্ট রাজকন্যা আনিয়া ছোট্ট লেহেঙ্গা পরা, ওনা হাতে নিয়ে, আর তার দুপাশে সুন্দর করে চুড়ি বাঁধা, হাত কোমরের কাছে দিয়ে হাসতে হাসতে কাছে চলে আসে। আনিয়া এসে কোমরে হাত দিয়ে এক কচি মিষ্টি কণ্ঠে বলল, ভালো ভালো মাম্মা। আল ভাইয়া আদল করছে, আমি তো কেউ না। আতিয়া মিষ্টি হেসে বলল, ও লে, আমার আম্মুটা রাগ করছে, তাড়াতাড়ি আসো, রাগ ভাঙিয়ে দিব। আনিয়া মুখ ফুলিয়ে বলল, আমি না করলে কাল কি হবে? আমারে কেউ ভালোবাসে না, কেউ আদলও করে না, তোদের তাতে কাটতি। আনিয়ার কথায় আতিয়া হাসতে হাসতে বলে উঠল, ওই তো মা তো এমনভাবে কথা বলে মনে হয় দুনিয়ার সব সমস্যা তারই। কিন্তু আরিয়ান নিজের মিষ্টি কণ্ঠে বলে উঠল, হিংসুতে মাইলা আমার সাথে শুধু শুধু হিংসা করে। মামা উল্লে আদল করতে হবে না, আমাকে আদল করো। আরিয়ানের কথায় আনিয়া তৎক্ষণাৎ দৌড়ে মায়ের কাছে চলে এলো। তার ছোট্ট হাত দিয়ে আতিয়ার গলা পেঁচিয়ে ধরে তার স্নেহভরা কণ্ঠে বলল, তোলে আদল করবেন না মাম্মা, আদল তব আমি নিব। 1 মিনিটে আনিয়া মায়ের গালে এক চুমু দিয়ে দিল। আর তার দেখা দেখি আরিয়ানও মায়ের গলা জড়িয়ে ধরে এক চুমু খেলো। আতিয়া হাসতে হাসতে বলল, এত ভালোবাসা এসব কে শিখিয়ে দিল তোমাদের? দুজনেই নিজের আপন ভালোবাসা প্রকাশ করতে শুরু করেছে, যেন তাদের পৃথিবীটা ছোট্ট হয়ে গিয়েছে শুধু মা আর সন্তানদের চারপাশে। এটা ছিল তাদের এক অমূল্য মুহূর্ত, অনেকটা অবচেতন আনন্দের মতো।
আনিয়া আর আরিয়ান আজকে 3 বছরের হয়ে গেল, অথচ তাদের ছোট্ট ছোট্ট কথা, তোতলানো কণ্ঠ, দুষ্টুমি যেন দিনরাতে ধ্বনির মতো। তাদের ভালোবাসা, তাদের নিষ্পাপ হাসি, এ যেন আদিয়ার জীবনের সবটুকু সুখ। আজ তাদের জন্মদিন, 3 বছরের পার্থিব যাত্রার প্রথম মাইল ফলক। মা বাবা আর সন্তানের স্নেহ, ভালোবাসার এক বন্ধন যা কোনো একদিনও মুছে যাবে না। সে ছোট্ট আরিয়ান আর আনিয়া, যারা এখনও স্পষ্টভাবে কথা বলতে পারে না, তুতলিয়ে তুতলিয়ে বলে, তবে তাদের ভালোবাসার ভাষা মায়ের কাছে পরিপূর্ণ, পরিপাটি। এতদিন পর আদিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, নিজের চোখের জল সযত্নে মুছে ফেলল। জানে বাচ্চারা জানলে আবার বকবে, তবে এমন মিষ্টি রুমাল দিয়ে মুছে ফেলতে যে তার ভালোবাসা বাড়ে সে জানে। মায়ের চোখের অশ্রু শুধু সেই ভালোবাসার পরিমাপ যা এই ক্ষুদ্র জীবনে থাকা দরকার। এখন সন্ধ্যা 7টায় অনুষ্ঠান শুরু হবে, কিন্তু এখন আপাতত মা আর 2 ছোট্ট সন্তান তাদের দুষ্টুমিতে মগ্ন। এই মুহূর্তগুলোই যেন জীবনের সোনালি ঝলক। সন্ধ্যা 7টা, পার্টি শুরু হতে তখনই বেজে উঠেছিল গান। অতিথিরা একে একে আসতে শুরু করেছিল, ফারিহা, রাকিব এবং তাদের ছোট্ট ছেলে আরিহান, যাদের উপস্থিতি আরও বেশি উজ্জ্বল করে তুলেছিল এই আয়োজন। আরিহানের বয়স এখন 2 বছর 8 মাস, আর সেই মিষ্টি কণ্ঠে আধো আধো কথা বলে। সবাই তার মধ্যে একরকম আনন্দ খুঁজে পায়। অরিশও এসেছিল, সেদিনের পর থেকে এই বাসায় সে থাকার জন্য এসেছে। আরিফ, যিনি আজকেও একটি জরুরি কাজে ছিলেন, তাই উপস্থিত হতে পারেননি। মিসেস মোহনা এবং মিস্টার নাফিস তাদের অতিথিদের একে একে অভ্যর্থনা জানাচ্ছিলেন, এবং মিসেস আয়শা ব্যস্ত ছিলেন ডেকোরেশন দেখতে, যেন পার্টি যেন আরও প্রাণবন্ত হয়ে উঠুক। ঠিক সে সময় সিঁড়ি বেয়ে আরিয়ান আর আনিয়া নামতে থাকল। আরিয়ান পড়েছিল একদম সুটফুট, একেবারে আবরারের মতো ড্যাশিং লুক ছিল তার। আর আনিয়া পড়েছিল একটি কালো লেহেঙ্গা, তার ছোট্ট চুলগুলো ছেড়ে দিয়ে বেবি কাটিং স্টাইলে রেখেছে। তারা সিঁড়ি বেয়ে নামতে নামতে চোখ পড়ল অরিশের দিকে। আনিয়া আনন্দে চিৎকার করে উঠল, চাট্টু চাট্টু। অরিশ সিঁড়ির দিকে তাকিয়ে দেখল আনিয়া আর আরিয়ান সবার দৃষ্টি আকর্ষণ করে নিচে নামছে। তিনি চলে গেলেন তাদের কাছে, আর আনিয়া দ্রুত তার হাতে হাত বাড়িয়ে কোলে নিতে বলল। অরিশ আনিয়াকে কোলে তুলে নিল, আর আরিয়ান তার নানুর কাছে চলে গেল। গিয়ে তার নানুর কোলে উঠে গেল, যেন সেও আনন্দে মেতে উঠেছে। অরিশ আনিয়াকে কোলে নিয়ে স্নেহভরা কণ্ঠে বলল, মামুনি, তোমাকে কিন্তু একদম রাজকন্যা লাগছে। আনিয়া খিলখিল করে হাসল এবং বলল, জানি, আমি জানি, আমি নাচ করলাম। আনিয়ার মিষ্টি কথায় সবার মুখে হাসি ফুটে উঠল। এরই মাঝে সিঁড়ি বেয়ে নামলো আতিয়া। সে একদম অন্যরকম এক সৌন্দর্যে সাজানো ছিল। আতিয়া পরেছিল এক নেভি ব্লু রঙের জামদানি শাড়ি, যা তার সৌন্দর্যকে আরও একদম আলাদা করে তুলে ধরেছিল। তার চুলগুলো ছিল ছেড়ে দেয়া, মুখে হালকা প্রসাধন, ঠোঁটে লিপস্টিক এবং চোখে গাঢ় কাজল। বাম হাতে একটি ব্র্যান্ডেড ঘড়ি, যা তার পরিপূর্ণ লুককে আরও উন্নত করেছিল। আতিয়া নামতেই সবাই তার দিকে তাকিয়ে গেল। সে মিষ্টি হাসি দিয়ে মিসেস মোহনা এবং মিস্টার নাফিসের কাছে গেল, মিষ্টি গলায় বলল, দাদিজান, দাদাজান, তোমরা অসুস্থ, আর কত কাজ করবে বলো তো? আতিয়ার কথা শুনে মিসেস মোহনা মুস্কি হেসে তার মাথায় হাত বুলিয়ে বললেন। আতিয়া একটু রাগী গলায় বলল, তাও কেন দাঁড়িয়ে থাকবে? যাও গিয়ে বসো, আমি দাঁড়াচ্ছি। এদিকে মিস্টার নাফিস মিষ্টি কণ্ঠে বললেন, না, আর দাঁড়াতে হবে না, সবাই চলে আসছে, চলো এবার কেক কাটতে হবে। আতিয়া হাসি মুখে চলে গেল। মিস্টার নাফিস আর মিসেস মোহনার সাথে কেকের কাছে যেতে যেতে বলল, এই যে আরিয়ান আর আনিয়া, তোমরা তাড়াতাড়ি এসো, কেক কাটবে তো? এদিনের এই মধুর মুহূর্তে আতিয়া এবং তার প্রিয়জনরা একসাথে আনন্দ ভাগ করে নিচ্ছিলেন। সবার হাসি, সবার ভালোবাসা মিলেমিশে এই পার্টিকে এক অমূল্য স্মৃতিতে পরিণত করেছিল। এলাহি আনন্দের মধ্যে আরিয়ান এবং আনিয়া দৌড়ে গিয়ে তাদের মায়ের কাছে চলে গেল। আনন্দ করতে করতে ছোট্ট আরিয়া এক ঝলক হাসির সাথে একেবারে তার মায়ের কোলে উঠে গেল। সে যখন তার মায়ের কাছে পৌঁছালো, তখন হঠাৎ করেই রাকিব হাসি হাসি মুখে বলে উঠল, আরো আস্তে বৌমা, আস্তে, পড়ে যাবে তো। আনিয়া একটু থেমে পেছনে ফিরে রাকিবের দিকে তাকালো। তার ছোট্ট মুখে তেমন রাগ আর খোঁচা ছিল। সে কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকিয়ে বলল, আঙ্কেল, তুই আমালে শুধু
বলো বলো কেন? আমার কি বিয়ে হয়েছে যে তুমি বলো? আনিয়ার এমন মিষ্টি কিন্তু একটু তাচ্ছিল্যপূর্ণ কথা শুনে উপস্থিত সবাই হেসে দিল। রাকিব তার হাসি থামিয়ে বলল, কারণ তুমি আমার জুনিয়র ছেলের সিনিয়র বউ, তাই। আনিয়া এবার আরও একটু গম্ভীর হয়ে মুখ কুঁচকিয়ে বলল, আমার কি বিয়ে হয়েছে যে আমিও বউ হবো? হবে তো? আনিয়া এবার চোখ সরু করে বলল, আন্টেল, আমি বিয়ে করবো না এখন। আমার জন্মদিনে কেক কাটতে যাচ্ছি। বলে সে দৌড়ে গিয়ে আতিয়ার কাছে চলে গেল। আরিহানও দ্রুত এসে তার বন্ধুদের কাছে চলে গেল। এদিকে রাকিব নিজের রসিকতায় আরেকটি মন্তব্য করল, ভাবি, আনিয়া কিন্তু আমার ছেলের সিনিয়র বউ, ভুলে যাও না। আর আজকে আমি তাদের বিয়ে দিতে চাই। রাকিবের কথায় একমত হয়ে ফারিহা তার হাস্যকর সুরে বলল, জানো, আমি চাই তোর রাজকন্যাকে আমার ছেলের বউ করতে। আতিয়া এই কথাগুলো শুনে মিষ্টি হেসে বলল, হবে তো? রাকিব মাথা নেড়ে বলল, আজকে বিয়ে ফাইনাল। এই কথা শুনে উপস্থিত সবাই, মিসেস মোহনা, মিস্টার নাফিস, অরিশ, মিসেস আয়েশা সবাই সম্মতি দিল। ঠিক হলো কেক কাটার পরেই বিয়ে হবে। সবাই আনন্দে উল্লাসিত হয়ে কেক কাটতে শুরু করলো। আতিয়া তার 2 সন্তানকে ধরে কেক কাটল। কেকের গাঢ় রঙের অংশ গাল দিয়ে খেতে খেতে আনন্দের সাথে সবার মাঝে মিষ্টি হাসি আর খুশি ভাগ হয়ে গেল। আনিয়া এবং আরিয়ান হাততালি দিয়ে তাদের সামনে দাঁড়িয়েছিল, যেন পুরো ঘর এক আনন্দময় উৎসবে পরিণত হয়েছে। কেক কাটার পর সবাই একে একে তাদের গালে কেক লাগিয়ে দিল। খাওয়ার পর আনিয়া এবং আরিয়ান সবার সাথে হাতে হাতে তুলে হো হো করে করে হাসল, যেন বাচ্চাদের খুশিতে ভরা পৃথিবী এই মুহূর্তে থেমে গেছে। রাকিব তার অশ্বচালনায় একটু হাসি দিয়ে বলল, সব শেষ, এখন বিয়ের কাজ শুরু। আতিয়া একটু অবাক হয়ে বলল, এত তাড়াহুড়ো কেন ভাইয়া? রাকিব হাসি থামিয়ে বলল, আবরারের মেয়ের বিশ্বাস নেই, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে হবে তাতেই ভালো। তাই এখন আনিয়া ফাহাদের সাথে আমার ছেলে আরহান তাসনিনের বিয়ে হবে। রাকিবের কথা শেষ হতে না হতেই ঘরের মধ্যে একটা গম্ভীর আতঙ্কিত আওয়াজ ভেসে এলো, আমার মেয়েকে তোর ছেলের সাথে বিয়ে দিবি? শালা একবারও কি আমার পারমিশন নিয়েছিস? এই ভয়ানক গম্ভীর শব্দ শুনে ঘরের সবাই শকড হয়ে গেল। চোখ গড়িয়ে সবাই অবচেতনভাবে তাকালো সদর দরজার দিকে। দরজার কাছে দাঁড়িয়ে ছিল একটি পরিচিত মুখ। সবাই অবাক হয়ে দেখল আবরার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। আতিয়া তার নির্জীব মানুষকে দেখে হাসল, চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার চোখের ভাষা যেন বলছিল, আমি জানতাম তুমি একদিন আসবে। আবরার আসলেই ফিরে এসেছে, যেন সকল প্রতীক্ষা শেষ হলো। আর সে নিশ্চিন্ত করতে এসেছে যে তার পরিবার আবার এক হবে। আজকের এই দিনের জন্য আতিয়া সারা জীবন অপেক্ষা করেছিল। আর আজ তার চোখের জল ছিল শূন্যতা এবং পূর্ণতার এক অদ্ভুত মিশ্রণ। আবরার যে দিনটি সবার কাছে অন্ধকার হয়ে গিয়েছিল, সেদিনের পরে নতুন এক আলো দেখতে পেল তার পরিবার। সবাই যখন বিশ্বাস করতে পারছিল না যে আবরার আবার ফিরে আসবে, তখন তার শরীরের মধ্যে জীবনের নতুন আশা জাগাতে শুরু করেছিল। আবরারের মৃত্যু যে হয়নি, সেটা প্রথমে জানা গেল তার প্রফেশনাল চিকিৎসকের মাধ্যমে। ডক্টরটি আসলেই অবাক হয়ে বলেছিল, আবরার এখন বিপদমুক্ত, কিন্তু তার জন্য জরুরি চিকিৎসা প্রয়োজন। এখানে কোনো ধরনের উন্নত চিকিৎসা নেই। দ্রুত লন্ডন বা সিঙ্গাপুর নিয়ে যেতে হবে তাকে। এই কথা শোনার পর মিস্টার নাফিস আর অরিশ অবিলম্বে আবরারের জন্য প্লেন বুক করে ফেললেন এবং সেই রাতেই আবরারকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হলেন। আতিয়া ও তার বাচ্চাদের জানানো হলো তারা সেখানে কিছুদিন অপেক্ষা করবে এবং আতিয়া বাচ্চাদের দেখভাল করবে। সব কিছু এত দ্রুত ঘটে গেল যে আতিয়া কিছু বুঝে উঠতে পারেনি। লন্ডন হাসপাতালে আবরারকে ভর্তি করার পর চিকিৎসকরা দীর্ঘ 7 ঘন্টা অপারেশন চালালেন এবং শেষে তারা নিশ্চিন্ত করলেন যে আবরার বিপদমুক্ত, কিন্তু কোমায় চলে গিয়েছে। তিনি চিকিৎসকদের আশ্বস্ত করে বলেছিলেন, এখানে থেকে কেউ তাকে বাহিরে বের করতে পারবে না। এখানে থেকে কেউ তাকে বাহির করতে পারবে না, শুধু আল্লাহর কৃপায় তাকে জাগানো সম্ভব। আতিয়া যখন এই সংবাদ শুনল তখন তার চোখে যেন পানি থামছিল না। তার স্বামী বিপদমুক্ত হলেও কোমায় চলে যাওয়ায় আতিয়া, তার বাচ্চারা এবং পুরো পরিবার এক কঠিন যন্ত্রণায় ডুবে গিয়েছিল। তবে আল্লাহর অশেষ রহমতে আবরারের পরিবার খুশি হয়েছিল যে তিনি বেঁচে আছেন। আতিয়া তার বাচ্চাদের পাসপোর্ট এবং ভিসা তৈরি করে নিয়ে গেল মিসেস মোহনাকে সাথে।
সে শিখেছিল সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আবরারের কাছে যাওয়ার প্রয়োজন। লন্ডনে পৌঁছানোর পর আবরারকে শক্ত হাতে জড়িয়ে ধরে। আতিয়া দীর্ঘক্ষণ কান্না করেছিল। সে জানত তার প্রিয় মানুষ আবার ফিরে আসবে, কিন্তু সে কি আগের মতো ফিরে আসবে? তার ভেতর কেমন অনুভূতি ছিল সে জানত না। তবে সময়ের সাথে সাথে আবরার কোমা থেকে আসতে শুরু করলো, তবে পুরোপুরি সুস্থ হতে সময় লেগেছিল। চিকিৎসকদের মতে আবরারের 5 মাস হাসপাতালেই থাকতে হয়েছিল। এই সময়টা তার জন্য আর তার পরিবারের জন্য কঠিন ছিল। একদিকে সুস্থ হয়ে ওঠার লড়াই, অন্যদিকে আতিয়ার ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে সেবার ফল। 2 বছর পর আবরার কিছুটা সুস্থ হলেও তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। সে এখন শুধু চোখ মেলত আর মুখ নাড়াতে পারত, তবে তার পুরো শক্তি চলে গিয়েছিল। শরীরটা ছিল অচল। আতিয়া তার নির্জীব মানুষের পাশে বসে থেকেছে, কখনো তার চোখের পানি মুছতে, কখনো তার হাত ধরতে, কখনো বা তার সাথে কথা বলে তাকে সান্ত্বনা দিতে। আতিয়া দেশের মধ্যে ফিরে এসেছিল, কারণ সে জানত আবরারের জন্য দীর্ঘ সময় ধরে সেবা করতে হলে তাকে নিজের জীবনও কিছুটা স্থির করতে হবে। লন্ডনে যেতে সে আর একবারের সুযোগ পায়নি, তবে সে জানত তার স্বামী যেখানেই থাকুক সে সর্বদা তার পাশে থাকবে। কিন্তু একদিন হঠাৎ করেই আবরার সুস্থ হয়ে ফিরে এলো বাংলাদেশে। তবে আবরার ফিরে আসার আগে আতিয়া কিছুই জানত না। সে জানত না যে আবরার সুস্থ হয়ে বাংলাদেশ ফিরেছে। আরিফ আবরারকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিল। আসলে আবরারের আগমন একেবারে আচমকা ছিল। আতিয়া ভীষণ অবাক হয়েছে, কিন্তু এর থেকে বেশি খুশিও হয়েছে ও। আবরারের ফিরে আসা এবং সেই অতীতের অশান্তির পর এখন সবাই জানত যত বড় বিপদই আসুক না কেন সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, বরং প্রতিটি পরীক্ষার পর আরও শক্তিশালী হয়ে ওঠে। আবরারের সামনে এক ঝড়ো বাতাসের মতো আতিয়া ছুটে এলো। কোনো কিছু চিন্তা না করেই সে শক্ত করে আবরারকে জড়িয়ে ধরল, যেন কত শত দিন, কত শত রাত, কত বছর পরে এই মানুষটাকে সে কাছে পেল। আবরার নিস্তব্ধ হয়ে গেল, একদম নিথর। আতিয়ার শরীরে সেই চিরচেনা মিষ্টি গন্ধ আজ তার ফুসফুস ভরে নিচ্ছে, যে গন্ধ একসময় প্রতিদিন পেত। আজ কতদিন পর যেন মনে হলো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আতিয়া থরথর করে কাঁপতে কাঁপতে কান্না করে উঠল। চোখের পানি আবরারের শার্ট ভিজিয়ে দিচ্ছিল। আবরারের ডান হাত আপনা আপনি উঠে গিয়ে আতিয়ার মাথার উপর রাখল। শক্ত হাতে মাথায় হাত বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, কান্না করছো কেন? আতিয়া তখনও আবরারের বুকের সাথে লেপটেছিল। কোনো কথাই যেন বলতে পারছিল না সে। একটু দম নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নির্জীব মানুষ, আপনি এইভাবে এসে যে আমাকে সারপ্রাইজ দেবেন আমি স্বপ্নেও ভাবিনি। এত খুশি লাগছে যে যার দরুন আমার চোখ থেকে পানি বেরিয়ে আসছে। আবরার এবার হালকা শীতল কণ্ঠে বলল, হ্যাঁ, খুশি হয়েছো নাকি অন্য কিছু? দেখতে তো পাচ্ছি আমার অনুপস্থিতিতে আমার মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আতিয়া চোখ মুছে আবরারের বুক থেকে মুখ তুলে তাকালো। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সে শান্ত গলায় বলল, একদম না। আপনার পারমিশন ছাড়া আপনার মেয়েকে বিয়ে কেন? বিয়ের ব উচ্চারণও করতে পারবো না আমি। আবরার এবার সরু চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। এখন যদি না আসতাম তাহলে সত্যি আমার মেয়ের বিয়ে দিয়ে দিতে। আতিয়া কিছু বলার আগেই রাকিব হেসে বলে উঠল, আরে বিয়াই, এত চেতো কেন? আমার ছেলের বউকে আজ না নিলে কাল নিতাম, তাই আগাম নিয়ে রাখছি, যাতে পরে আমার বৌমার ডেঞ্জারাস বাপ এসে কোনো ট্রেনিং বেরিং না করে। কিন্তু সেটার হলো কি, আমার বৌমার মাফিয়া বাপ তো চলে এসছে। রাকিবের কথা শুনে আবরারের রাগ যেন 7 আসমান ছুঁয়ে গেল। দাঁত কিরমির করে বলল, সারা, তোকে একদিন বলেছি না আমার মেয়ের নামে কথা বলবি না? রাকিব ভ্রুকুসকে বলল, তোর মেয়ের নাম কখন নিলাম? আমি তো বৌমা বললাম। তার মানে তুই নিজে মানছিস তোর মেয়ে আমার বৌমা? তাহলে এখন বিয়েটা সেরে ফেলে। আবরার চোখ রাঙিয়ে বলল, সারা, মুখ বন্ধ কর। আমি আমার মেয়েকে এখন বিয়ে দেব না। রাকিব নাটকীয় ভঙ্গিতে বলল, আরে শালা লাগি না, আমি তোর বিয়াই লাগি। বিয়াই বিয়াই বলে ডাক। আবরার জল শক্ত করে বলল, তোরে আমি বিয়াই ডাকবো? রাকিব ফিক করে হেসে বলল, আরে বাল ডাকতে বললাম কখন? বললাম যে বিয়াই ডাক। আবরার এবার গজগজ করতে করতে বলল, তোরে আমি বিয়াই ডাকবো? আমার মুখ ওখানে যাবেই না। রাকিব এবার ভাব নিয়ে বলল, বিয়াই তুই ডাকতে হবে না, শুধু তোর ঠোঁট দুটো বললেই হবে। একবার বিয়াই বললেই তুই আটকাতে পারবি না। এবার বিয়ের কাজ শেষ কর। আবরার দাঁত চেপে বলল, দেব না আমার মেয়ের বিয়ে।
ঠিক তখনই মিসেস মোহনা এগিয়ে এলেন। তিনি আবরারকে শক্ত করে জড়িয়ে ধরলেন। চোখে জল চিকচিক করছিল তার। আবরারও দাদিকে শক্ত করে জড়িয়ে ধরল। মিসেস মোহনা স্নেহময়ী কণ্ঠে বললেন। আবরার তার কোমল দাদির দিকে তাকিয়ে বলল, এই যে, ভালো না থাকলে কি আর আসতে পারতাম? মিসেস মোহনা মুস্কি হেসে বললেন। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন। আবরার এবার ভ্রু কুঁচকে তাকালো। কখনোই না, আমার মেয়ে এখন বিয়ে দেব না। আতিয়া এবার কোমল গলায় বলল, আরে তাকে কি আমরা দিয়ে দিচ্ছি? একেবারে আকদ করিয়ে রাখি এখন। আবরার এবার আতিয়ার দিকে তাকালো। তার চোখের গভীরতা যেন আরো কঠিন হয়ে গেল। তুমিও মেয়ের বিয়ে দেবে এখন? শুধু আতিয়া না, আমরাও রাজি। আবরার এবার রাকিবের দিকে তাকালো। তার চোখের মধ্যে এক তীব্র রাগ খেলা করছিল। রাকিব মুস্কি হাসল, সে জিতে গেছে। আবরার এবার সদর দরজা থেকে সরে সোফায় বসে থাকা তার বাচ্চাদের কাছে গেল। গিয়ে আবরার এক হাঁটু গেড়ে বসে 2 হাত বাড়িয়ে দিল তার বাচ্চাদের দিকে। ছোট্ট আনিয়া আর আরিয়ান গোল গোল চোখে তাকিয়ে আছে তার দিকে, যেন তারা বুঝে উঠতে পারছে না এই লোকটা আসলে কে। আবেগে গলা ভারী হয়ে আসলেও আবরার হাসি মুখে বলল, আমার প্রিন্স আর প্রিন্সেস কেমন আছে? তবে তার প্রশ্ন শেষ হতে না হতেই ছোট্ট আরিয়ান ভ্রুকুসকে বলে উঠল, আঙ্কেল, আমার নাম প্লিজ না, আমার নাম আলিয়ান। এই কথায় আবরারের চোখ কপালে উঠল। নিজের ছেলের মুখ থেকে আঙ্কেল ডাক শুনে আবরারের সাথে সাথে কাশি উঠে গেল। শেষে কিনা নিজের ছেলের মুখ থেকে আঙ্কেল ডাক শুনতে হলো। এই ছেলেটা আমাকে আঙ্কেল বলল? আমি মাফিয়া ডন ওরফে আবরার ফাহাদ, আমার নিজের রক্তের কাছ থেকে আঙ্কেল ডাক শুনতে হলো? ছি ছি ছি, জাতি আমাকে কখনোই মানবে না। মনে হলো কেউ যেন তার বুকে শূন্য থেকে গুলি চালিয়ে দিয়েছে। আতিয়া তাড়াতাড়ি এসে আরিয়ানকে কাছে টেনে বলল, আরিয়ান, ইনি তোমাদের আঙ্কেল না বাবা, পাপা বলে ডাকো। আরিয়ান মাথা কাত করে অবাক হয়ে বলল, কিন্তু মামা, আমার পাপা তো বিদেল আছে, এই আঙ্কেল তাহলে আমার পাপা হয়? এবার যেন আবরারের সহ্যের বাঁধ ভেঙে গেল। ছেলের মুখে পরপর আঙ্কেল ডাক শুনে আবরারের এবার যেন অবস্থা খারাপ। মানে ভাই কি একটা কথা, নিজের ছেলের মুখে আঙ্কেল ডাক শোনা থেকে 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মরা অনেক ভালো। আতিয়া নরম গলায় বোঝাতে লাগলো, না বাবা, ইনি তোমার আসল পাপা। এবার ছোট্ট আরিয়ান সন্দেহ ভরা দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে বলল, পাপা, তুই আমাদের পাপা হও? আবরার এবার নরম স্বরে বলল, বাবা, আমি তোমাদের পাপা। এরপর সে আনিয়ার দিকে তাকিয়ে বলল, আমার প্রিন্সেস কেমন আছে? কিন্তু ছোট্ট আনিয়া মুখ ফুলিয়ে বলল, পাপা, আমার নাম আনিলা, আমাকে প্রিন্সেস বলবো না। আবরার ছোট্ট মেয়েটার গাল টিপে দিয়ে হাসল। আচ্ছা মামুনি, আমার ভুল হয়ে গেছে, এখন থেকে শুধু আনিয়া বলবো। এইবার আনিয়া খিলখিল করে হেসে দিল। তারপর ছোট্ট হাতে আবরারের গাল ছুঁয়ে দিয়ে বলল, আচ্ছা পাপা। আবরারের মনটা হালকা হলো। সে 2 হাতে 2 সন্তানকে জড়িয়ে ধরে তাদের কপালে আলতো করে চুমুক খেল। কিন্তু ঠিক তখনই ছোট্ট আরিয়ান ভ্রু কুঁচকে বলল, পাপা, তুই আমাদের তুমু খেলে কেন? আবরার একটু হেসে বলল, কারণ এটা তোমাদের প্রতি আমার আদর বাবা। কিন্তু আরিয়ান গাল ফুলিয়ে বলল, না, আমাদের আদল শুধু মাম্মা দেবে, আর কেউ না। আতিয়া এবার কপালে হাত দিল। অরু, এটা কেমন ব্যবহার? তোমাদের বাবা আদর করতেই পারে, তাড়াতাড়ি সরি বলো। এবার আরিয়ান মুখ ছোট করে ভাব এনে ফোপাতে লাগলো। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, পাপা সরি। নরম কুশনের উপর বসে আরিয়ান নিজের ছোট্ট হাত দিয়ে চোখ মুছে। আর পাশে দাঁড়িয়ে থাকা আনিয়া তার ভাইকে কান্না করতে দেখে নিজেও চোখের কোণে জল নিয়ে ফেলে দিয়েছে। আবরার তাড়াতাড়ি আরিয়ানকে কোলে তুলে নিল, আর একই সঙ্গে আনিয়াকেও নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। এক হাতে ছেলে, অন্য হাতে মেয়ে। আবরারের চেহারায় একগুঁয়েমি থাকলেও চোখে মুখে অসীম স্নেহের ছাপ। আতিয়া দাঁড়িয়েছিল একটু দূরে, ঠোঁটের কোণে মৃদু হাসি। কিন্তু তার এই নীরবতা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। আবরার এবার চোখ রাঙিয়ে আতিয়ার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম না, আমার ছেলেকে বকছো? ওরা আমাকে দেখছেই বা, আচ্ছা ওরা আমাকে দেখেছেই বা, ছোট মাথায় এত কিছু মনে থাকে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই বলে এভাবে বকা? আতিয়া ভ্রু কুঁচকে এক পা এগিয়ে এসে বলল, হ্যাঁ, এখন ছেলে মেয়েকে নিয়ে আপনি থাকেন, তাহলেই বুঝবেন ওরা কতটা দুষ্টু। একদিন থাকেন ওদের সাথে,
তাহলে দেখবেন কি অবস্থা হয়। আপনি বলছেন ছোট মাথায় মনে থাকে না, কিন্তু 1 বছর আগের কথা মনে রাখতে পারে, আর গতকাল যা দেখেছে সেটাই ভুলে যায়। বলুন তো। আবরার চোখ সরু করে তাকালো আতিয়ার দিকে। তাতে তোমার কি মেয়ে? আমার ছেলে আমাকে ভুলুক আর যাই করুক, তুমি ওদের বকলে তোমার খবর আছে। এই কথার মাঝেই আরিয়ান তার বাবার বুক থেকে মুখ তুলে আতিয়ার দিকে তাকিয়ে বলল, মাম্মা তুই পচা আমালে বকছে। আতিয়া হতভম্ব হয়ে গেল, চোখ বড় বড় করে বলল, বাহ, বাবা মেয়েকে মেয়ে বলে আর ছেলে মাকে পচা বলে। খুব ভালো, খুব ভালো। যেমন বাপ তেমন ছেলে, সব সময় গিরগিটির মতো রং পাল্টাবে। আবরার একগাল হাসি দিয়ে বলল, অবশ্যই, ছেলে যেহেতু আমার, গুণগুলো তো আমারই পাবে। এদিকে ছোট্ট আনিয়া বাবার গালে হাত রেখে মিষ্টি স্বরে বলে উঠল, পাপা আমিও তোমার মতো। আবরার আদুরে হাসি দিয়ে আনিয়ার ছোট্ট গালে আলতো করে চুমু খেয়ে বলল, তুমি তো আমার মা। বাড়ির বাকি সদস্যরা দূর থেকে দাঁড়িয়ে হাসছিল এই খুনসুটি দেখে। এই সময় রাকিব হুট করে বলে উঠল, বিয়াই, বিয়ের কাজ শুরু করি। আবরার ঘাড় ঘুরিয়ে রাকিবের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তুই কি আবার বিয়ে করবি শালা? রাকিব তৎক্ষণাৎ হাত উঁচিয়ে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমার একটা মাত্র কিউট সুইট বউ রেখে আমার বিয়ে কেন করব? আমি তো আমার ছেলের বিয়ের কথা বলছি। রাকিবের কথা শুনে সবাই হেসে উঠল। এদিকে কাজী সাহেব এসে আসন গ্রহণ করলেন, আর ছোট্ট আনিয়া আর আরিহানের বিয়ের খেলায় আয়োজন শুরু হলো। আতিয়া কানের কাছে ফিসফিস করে আনিয়াকে বলল, মু কবুল বলো। আনিয়া ছোট্ট চোখের পলক ফেলে বলল, তো বল। আতিয়া হাসতে হাসতে আরো দুবার বলতে বলল, তো বল, তো বল। আনিয়া তাকিয়ে তাকিয়ে বলল। এরপর একইভাবে আরিহানের পালা এলো। আরিহানও হুবহু সেই একইভাবে বলল। এদের কবুল বলা শুনে পুরো বাড়িতে হাসির রোল পড়ে গেল। বড়রা সবাই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। বিয়ের পর আতিয়া দৌড়ে গিয়ে ফারিহাকে জড়িয়ে ধরল, আনন্দে উৎফুল্ল হয়ে বলল, প্রাণ ভোমরা, আমরা বিআইন হয়ে গেলাম। ফারিয়াও আনন্দে চিৎকার করে বলল, রে জানো, আমরা সত্যি বেআইন হয়ে গেলাম। এদিকে রাকিব চুপি চুপি এসে আবরারকে জড়িয়ে ধরল। কংগ্রাচুলেশনস, তুই বিয়ে হয়ে গেছিস, তা আবার আমার। আবরার দাঁতে দাঁত চেপে বলল, সর শালা, মেয়েদের মতো গায়ে পড়বি না একদম। রাকিব অবাক হয়ে বলল, আমি মেয়েদের মতো কখন গায়ে পড়লাম? আর শালা না বলেই বিয়াই বল। আবরার নির্লিপ্তভাবে বলল, পারবো না বলতে, যা তুই। রাকিব হেসে বলল, একদিন তুই নিজে বলবি যে রাকিব তোর বিয়ে হয়ে ভালো কাজ করেছে, গর্ব করবে। আবরার সেই একই স্বরে বলল, গর্ব আমি না, তুই কর। এত গর্ব কর যাতে গর্ভবতী হয়ে যাস। আবরারের কথা শুনে সবাই হেসে উঠল। রাকিব নাক মুখ কুঁচকে বলল, দূর, আমি কেন গর্ভবতী হব? গর্ভবতী হবে তো আমার বউ। এটা শুনে আবার সবাই হেসে উঠল। আবরার আর সেখানে দাঁড়ালো না, সে তার ছেলে আরিয়ান আর মেয়ে আনিয়ার কাছে চলে গেল। ওদের ছোট ছোট হাসি আর আদুরে কথাগুলো শুনতে শুনতে এভাবেই চলছিল তাদের ভালোবাসায় ভরা ছোট্ট পরিবার, যেখানে রাগ, অভিমান, খুনসুটি আর নিখাত আনন্দ সবই ছিল একসাথে। রাত গভীর, সময় 12:55। নীরবতা চারিদিকে ঘনিয়ে এসেছে। ঘরের মৃদু আলোয় আতিয়া চুপচাপ বসে আছে বিছানায়। পাশে ঘুমিয়ে রয়েছে আরিয়ান আর আনিয়া। ঘুমন্ত শিশুদের প্রশান্ত মুখের দিকে তাকিয়ে একটা প্রশান্তির শ্বাস নিলেও তার মনের ভেতর অজানা এক অস্থিরতা খেলা করছে। হঠাৎ খট করে দরজা খুলে গেল। আতিয়া বুঝতে পারল কে এসেছে। কোনো চমক নয়, বরং মনে হলো তার অপেক্ষা যেন ফুরলো। ধীর পায়ে আবরার রুমে প্রবেশ করল। দরজা বন্ধ করে দিল এক হাতেই। ক্লান্তির ছাপ তার মুখে স্পষ্ট, তবুও চোখে এক অদ্ভুত দীপ্তি। আবরার সামনে এগিয়ে সে বেডের কাছে দাঁড়ালো। আতিয়া তাকিয়ে দেখল তাকে, চোখে প্রশ্ন, কেন এত দেরি? কিন্তু সে কিছু বলল না। আতিয়া নিজ থেকেই বলে উঠল, ফ্রেশ হয়ে আসেন নির্জীব মানুষ। আবরার এক ঝলক হাসল, গলায় সেই পুরনো খুনসুটির ছোঁয়া। সামনে এমন সুন্দরী রমণী রেখে ফ্রেশ উড়ে গিয়ে রোমান্সরা হানা দিয়েছে ঘরবালি। আবরারের কথা শুনে আতিয়ার লজ্জায় মাথা নিচু করে নিল। চোখের কোণায় এক চিলতে হাসি খেলা করল। এই মানুষটা এমনই, মুহূর্তে পরিবেশ বদলে দিতে জানে। আবরার কোনো অপেক্ষা না করে বিছানায় বসলো, তারপর এক ঝটকায় আতিয়াকে নিজের কাছে টেনে আনলো।
আতিয়া বিস্মিত হয়ে তার বুকে এসে পড়ল, কিন্তু আবরারের উষ্ণ আলিঙ্গন থেকে বেরিয়ে আসার কোনো চেষ্টাই করল না। আতিয়ার কোমর আঁকড়ে ধরে নিজের উরুর উপরে বসিয়ে নিল তাকে। শাড়ির উপর দিয়ে তার নরম কোমরের কাছে হাত রাখল আবরার। আঙুলগুলো আলতোভাবে বোলাতে থাকলো। আতিয়া শিউরে উঠল, শরীরে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। আবরার ধীরে ধীরে তার ঘাড় থেকে চুল সরিয়ে দিল, তারপর মুখ নামিয়ে দিল নরম ত্বকের ওপরে। আতিয়ার নিঃশ্বাস ভারী হয়ে এলো, চোখ বন্ধ হয়ে গেল আপনা আপনি। এই স্পর্শ নতুন কিছু নয়, অথচ প্রতিবারই নতুন মনে হয়, যেন প্রথমবারের মতো অনুভব করছে তাকে। আবরার যতবারই ছুঁয়ে দেয় ততবারই যেন আতিয়ার শরীর মন এক নতুন শিহরণে জেগে ওঠে। আবরার এবার তার কানের কাছে মুখ আনলো, কানের লতিতে আলতো একটা চুমু দিল। আতিয়া নিঃশ্বাস আটকে ফেলল মুহূর্তের জন্য। তার শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গেল। আতিয়া তার হাত দিয়ে আবরারের কাঁধ চেপে ধরল, যেন নিজেকে ধরে রাখতে চায়, তো এই আবেশময় পরিবেশে ধরে রাখা অসম্ভব। আবরার তার গাল ছুঁয়ে বলল, এখনো কাঁপছো? আতিয়া কোনো উত্তর দিল না, শুধু তার মুখটা আবরারের বুকের কাছে লুকিয়ে ফেলল। নিঃশব্দে এই ঘনিষ্ঠ মুহূর্তটা উপভোগ করতে থাকলো দুজন। আবরার এবার আতিয়ার কানের কাছে এসে বলল, ঘরবাড়ি? আবরারের কণ্ঠে সেই পরিচিত গভীরতা, সেই পুরনো আকর্ষণ। আতিয়া আবারও কেঁপে উঠল, তবুও গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল। আবরার ফিসফিস করে বলল, কি আছে তোমার মধ্যে? কেন আমি বারবার তোমার দিকে ছুটে আসি? কেন তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না? আতিয়া মৃদু হাসলো, তারপর বলল, জানি না আমি। আবরার তার দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, যেই আমি কোনো মেয়ের দিকে ফিরেও তাকাতাম না, মেয়েতে যার অ্যালার্জি ছিল, সেই আমি এখন আতিয়া নামক এক মেয়ের প্রতি ভীষণ বাজেভাবে ফেসে গেছি। এর মানে কি ঘরোয়ালি? আতিয়া এবার হাসলো, তারপর মৃদু কণ্ঠে বলল, ভালোবাসেন যে আমাকে, তাই। আবরার ভ্রু কুঁচকে বলল, ভালোবাসা? মোটেও না। আতিয়া এবার মিনতির সুরে বলল, নির্জীব মানুষ, একবার বলবেন যে ভালোবাসেন আমাকে। আবরার দীর্ঘশ্বাস ফেলে তাকালো আতিয়ার দিকে, এক মুহূর্ত চুপ থেকে বলল, ভালোবাসা? আমি এই শব্দটা ঘৃণা করি। মানুষ এই শব্দটাকে মুখে মুখে বলে বেড়ায়, অথচ দিন শেষে এই ভালোবাসার নামে কত মানুষ প্রতারণা করে, কষ্ট দিয়ে চলে যায়। তাই আমি ভালোবাসা শব্দটাকে ঘৃণা করি। আতিয়া ব্যথিত চোখে তাকিয়ে রইল। কিছু বলার আগেই আবরার আবার বলে উঠল, তবে আমার ঘরবাড়ি যদি আমার মুখ থেকে ভালোবাসার শব্দ শুনতে চায়, যদি এই শব্দ শুনে সে খুশি হয়, তাহলে আমিও খুশি। তাই বলছি, ভালোবাসি তোমাকে ঘরবাড়ি, অনেক বেশি। আবরারের কণ্ঠের গভীরতায় আতিয়া বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, চোখের কোণে জল চিকচিক করে উঠল, আনন্দের কান্না। তারপর আতিয়া ধীরে ধীরে আবরারের দিকে ঘুরে তাকালো, আবেগে ভিজে যাওয়া কণ্ঠে বলল, নির্জীব মানুষ, আমি আপনাকে খুব 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 বেশি ভালোবাসি। আবরার বাঁকা হেসে বলল, তাই নাকি? আতিয়া মাথা উপর নিচ করল। আবরার এবার আতিয়াকে আরেকটু কাছে টেনে নিল, তার হাত দুটো দিয়ে আতিয়ার মুখটা ধরে রাখলো, তারপর ধীরে ধীরে সামনে ঝুঁকিয়ে এলো। আতিয়ার স্পন্দন বেড়ে গেল, চোখ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। পরক্ষণেই তার ঠোঁটের উপর নরম একটা ছোঁয়া টের পেল, সেই পরিচিত উষ্ণতা, সেই প্রথম দিনের মতোই শিহরণ জাগানো অনুভূতি। আতিয়া আজ আর পিছু হটল না, বরং নিজেই সাড়া দিল। আবরার আতিয়ার রেসপন্স টের পেয়ে আরও গভীরভাবে তাকে কাছে টেনে নিল। তার হাত আতিয়ার কোমরের চারপাশে শক্ত হয়ে এলো। আতিয়া শিউরে উঠল, কিন্তু পালানোর কোনো ইচ্ছে হলো না। একসময় আবরার আতিয়াকে বিছানায় শুইয়ে দিল, নিজেও তার উপরে ভর রেখে নামলো। তার চোখে এখন গভীর ভালোবাসা, আগ্রহ আর এক ধরনের তীব্র আকাঙ্ক্ষা। রাতের নিস্তব্ধতা তাদের চারপাশে মোড়ানো, যেন প্রকৃতিও নীরব সাক্ষী হয়ে আছে এই মুহূর্তের। বাতাস ভারী হয়ে উঠেছে আবেগ আর আবেশে। আতিয়া অনুভব করল আবরারের বুকের ধুকপুকনি, যা তার নিজের হৃদয়ের স্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে চলছে। আবরার ধীরে ধীরে আতিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিল, যেন একান্ত ভালোবাসার সিলমোহর। তারপর চোখে চোখ রেখে গভীর স্বরে বলল, তুমি শুধু আমার ঘরবাড়ি, শুধু আমার। আতিয়া শ্বাস আটকে আসা কণ্ঠে বলল, আর আপনি আমার, শুধুই আমার নির্জীব মানুষ। আবরার মৃদু হেসে আতিয়ার কানের কাছে ফিস ফিস করে বলল। আতিয়া চোখ বন্ধ করে নিল, হৃদয়ের গভীরে অনুভব করল একরাশ সুখ। এই মানুষটি তার পৃথিবী,
তার শ্বাস প্রশ্বাসের কারণ রাত বাড়তে লাগলো। আবরারের উষ্ণতায় আতিয়া হারিয়ে যেতে লাগলো। দুজনের মধ্যে কোনো দূরত্ব রইল না। নিভু নিভু বাতির আলোয় তাদের ভালোবাসা ছড়িয়ে পড়ল ঘর জুড়ে। এক গভীর বন্ধনে জড়িয়ে গেল তারা, যেখানে শুধু ছিল অনুভূতি, ছিল ভালোবাসা, ছিল একে অপরের প্রতি নির্ভরতার অঙ্গীকার। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, চারিপাশ নিস্তব্ধ, কেবল হৃদয়ের স্পন্দন আর দুজন মানুষের নিঃশ্বাসের ধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছে। আবরারের চোখে গভীর আবেশ, যা একসময় ভয়ঙ্কর রাগের আগুনে জ্বলত। আজ সেই চোখ এক নারীর প্রেমে বিভোর। সে আতিয়ার দিকে তাকিয়ে আছে, যেন এক মুহূর্তের জন্য চোখ সরালে তাকে হারিয়ে ফেলবে। আতিয়া তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, অবশেষে তুমি আসলে, আবার আমার মরুভূমির ন্যায় হৃদয়ে এক পশলা বৃষ্টি নিয়ে। এই কথাটি শুনেই আবরারের ঠোঁটে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। সে জানে এই মেয়েটাই তার শেষ গন্তব্য। একসময় যে আবরার ফাহাদ মাফিয়া জগতের ডন, যার হৃদয় পাথরের মতো শক্ত ছিল, সে কারো জীবনের মূল্য এক স্নাপের চেয়েও বেশি ভাবত না। সে আজ এক মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে। আতিয়া নামক মেয়েটি তাকে এমনভাবে বেঁধে ফেলেছে, যেখান থেকে বেরিয়ে আসা তার পক্ষে অসম্ভব। তারা অনেক বিচ্ছেদ, অনেক কষ্ট, অনেক প্রতীক্ষার পর আজ একে অপরের হয়ে গেছে। যাকে একসময় মনে হতো অন্ধকার জগতের শাসক, সে আজ এক নারীর ভালোবাসায় বন্দী হয়ে গেছে। আবরার আতিয়ার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, আজ রাতে শুধু আমাদের ভালোবাসার গল্প লেখা হবে ঘরওয়ালি। আতিয়া মৃদু হেসে বলল, তাহলে আর কখনো আমাকে ছেড়ে যাবেন না নির্জীব মানুষ। আবরার শক্ত করে তাকে নিজের বুকে জড়িয়ে নিল, যেন সারা জীবনের জন্য আটকে রাখবে। রাতের নীরবতা সাক্ষী থাকলো মাফিয়া ডন এএফ ওরফে আবরার ফাহাদও অবশেষে পাষাণ হৃদয় থেকে গলে পড়ল এক নারীর ভালোবাসার স্পর্শে।